গল্পবাবুর আসরের আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। আজকের গল্প কারাগারে মোহন, তৃতীয় তথা শেষ পর্ব। প্রথম পর্বে ছিল মোহনের সঙ্গে রমা সোমের পরিচয় ও তার কারাবরণ। দ্বিতীয় পর্বে ছিল মোহন কিভাবে মাদ্রাজ সেন্ট্রাল জেলে বন্দি থাকা অবস্থায় পুরীর এক ধনাঢ্য দেশীয় রাজার সর্বস্ব লুণ্ঠন করে। আর এই পর্বে আছে কিভাবে মোহন তার অসামান্য বুদ্ধি বলে জেল থেকে মুক্তি পায়। সম্পূর্ণ অপ্রচলিত ধারার এই গল্প পাঠকদের ভালো লাগবে এ বিশ্বাস আমাদের আছে। তবে পাঠকদের কাছে আমাদের বিনীত নিবেদন এই যে মনে রাখবেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দু একটি ক্ষেত্রে হয়তো অপরাধী সফল হয়, কিন্তু শেষ বিচারে অপরাধী ধরা পড়বেই এবং তাকে শাস্তি পেতেই হবে। তাই অপরাধ প্রবণতাকে মহিমান্বিত করা কোনোভাবেই আমাদের উদ্দেশ্য নয়। শ্রোতাদের কাছে আমাদের নিবেদন, গল্প শোনার আনন্দেই গল্পগুলি শুনবেন, লেখকের অনবদ্য কল্পনা প্রবণতার মুনশিয়ানায় মুগ্ধ হবেন, কোনোভাবেই অপরাধী ও অপরাধ প্রবণতাকে সমর্থন করবেন না। আসুন শুরু করা যাক আজকের গল্প কারাগারে মোহন, তৃতীয় তথা শেষ পর্ব। আগে যা ঘটেছে। পুরীর কুমার নিত্যবিক্রমের সর্বস্ব লুণ্ঠিত হওয়ার পর কটকের পুলিশ বিভাগের অনুরোধে মাদ্রাজ পুলিশ কমিশনার মোহনের দৃঢ়শত্রু মিস্টার বেকারকে মোহনের সঙ্গে দেখা করে এই চুরি কিভাবে সম্ভব হলো তা জানার জন্য অনুমতি দেন। সেখানে মিস্টার বেকার উপস্থিত হয়ে মোহনের থেকে সমস্ত কথা জানতে পারেন এবং সেখানেই মোহন তাকে বলে যে সে কোনোভাবেই বিচারের দিন আদালতে উপস্থিত থাকবে না এবং সে আগামী বুধবার ব্রডওয়ে হোটেলে মিস্টার বেকারের সঙ্গে আহার করবে। এরপর একদিন মোহন জেলে মধ্যাহ্নভোজন শেষ করে সবেমাত্র একটা বৃহৎ সিগার ড্রয়ার থেকে বের করে সিগারের মধ্যস্থলের টিকিটের ব্র্যান্ডটি পাঠ করছিল। এমন সময় সেলের দ্বার মুক্ত হলে সে অতি ব্যস্ততার সাথে সিগারেটটা পুনরায় ড্রয়ারের মধ্যে রেখে দিল। অল্পের জন্য তার কাজ ধরা পড়ল না। ওয়ার্ডার বলল, এই চালা, তোমার এক্সারসাইজের সময় হয়েছে। মোহন হাসি মুখে বলল, চলো বন্ধু, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। প্রহরী বেষ্টিত হয়ে মোহন জেলের ওয়ার্ডারের সঙ্গে বাইরে বেরিয়ে গেল। মোহন বাইরে যাওয়া মাত্র দুজন ডিটেকটিভ তার সেলের মধ্যে প্রবেশ করল ও তার ঘরটি পুঙ্খানুপুঙ্খ রূপে সার্চ করতে লাগলো। তারা প্রস্তুত হয়ে এসেছিল। আজ মোহনের সমস্ত চালাকি তারা ফাঁস করবে, কারণ এটা প্রমাণিত সত্য যে মোহন বাইরে চিঠিপত্র লিখছিল, তার পাঠাচ্ছিল এবং চিঠিপত্র পাচ্ছিল। কিন্তু কি উপায়ে? আজ তা আবিষ্কারের জন্য তারা দৃঢ় সংকল্প হয়ে এসেছিল। সেদিন মাদ্রাজের হিন্দু কাগজে লিখিত একখানি পত্র প্রকাশিত হয়েছিল। তাতে লেখা ছিল, হিন্দু সম্পাদক মহাশয় সমীপেষু। মহাশয়, আপনি আপনার কাগজে আমাকে অযথা গালাগালি করিয়াছেন, সুতরাং তাহার প্রতিশোধ গ্রহণের জন্য আমার মকদ্দমার যে দিন স্থির হইয়াছে তাহার 2 দিন পূর্বে আপনার সহিত দেখা করিব এবং যথোপযুক্ত প্রতিশোধ গ্রহণ করিব। আপনার বিশ্বস্ত মোহন। পত্রে লেখা যে মোহনের স্বহস্তের, তা পরীক্ষায় নির্ধারিত হয়েছিল। এটা নিঃসন্দেহে আশা করা যায় যে মোহন জেল থেকে পালানোর জন্য আয়োজন করছে, সুতরাং তার সকল মতলব ধ্বংস করার জন্য গভর্নমেন্ট উঠে পড়ে লেগে গেলেন। যে কোনো গভর্নমেন্টের পক্ষে এরূপ অবস্থা অসহনীয়। যে ম্যাজিস্ট্রেট মোহনকে পরীক্ষা করেছিলেন তার সঙ্গে বন্দোবস্ত করে পুলিশ কমিশনার ডিটেকটিভ ডিপার্টমেন্টের বড় সাহেবকে সঙ্গে নিয়ে একদিন জেল পরিদর্শন করতে গেলেন। জেলে উপস্থিত হয়ে তিনি 2 জন ডিটেকটিভকে মোহনের ঘরটি বিশেষ রূপে সার্চ করার জন্য পাঠিয়ে দিলেন। ডিটেকটিভ 2 জন সেলের বিছানাপত্রের সেলাই খুলে, ভাঙা টেবিলের তক্তা খুলে, পায়া খুলে, ঘরের মধ্যে মেঝের পাথর তুলে
চতুর্দিকে পরীক্ষা করতে লাগলো, কিন্তু কোনো স্থানেই কিছু না পেয়ে হতাশ হয়ে চলে যাওয়ার জন্য উপক্রম করছিল। এমন সময়ে একজন ওয়ার্ডার এসে বলল, আগে হুজুর ড্রয়ার দেখেছেন? আমার মনে হলো মোহন ড্রয়ারের মধ্যে যেন কিছু রাখলে। অর্ধমুক্ত ড্রয়ারে কিছু থাকতে পারে না, এই বিশ্বাসে ডিটেকটিভ দুজন তা উপেক্ষা করেছিল। ওয়ার্ডারের কথায় পরীক্ষা করতেই পূর্বোক্ত সিগারটি পেয়ে তাঁরা আনন্দে চিৎকার করে বললেন, জয় ভগবান, পেয়েছি। একজন ডিটেকটিভ বলল, না না, সিগার এখন ভেঙো না, চলো কমিশনার সাহেবকে প্রথমে বলি, তিনি পরীক্ষা করবেন। অন্য ডিটেকটিভ বললেন, কিন্তু চুরুটের মধ্যে কিছু পাওয়া যাবে কি? কমিশনার চুরুট পেয়ে কয়েক মিনিট পরে তা ধীরে ধীরে খুলতে লাগলেন। ইতিমধ্যে ডিটেকটিভ দুজন অপর ড্রয়ার থেকে পাওয়া কতগুলি সংবাদপত্রের কাটিং, একটা পাইপ, কিছু তামাক এবং দুটি বই বের করলেন। কমিশনার আনন্দিত স্বরে বললেন, এখন প্রত্যেকটি জিনিসপত্র পরীক্ষা করে দেখা যাক আমরা কতদূর মোহনের সম্বন্ধে জানতে পারি। তিনি সিগারটি পরীক্ষা করে বললেন, মোহন দেখছি খুব দামি সিগারেট ধূমপান করে। পরে দেখলেন তাতে মেয়েলি হাতে লেখা রয়েছে, 3578 অন্য স্থান গ্রহণ করছে, দক্ষিণ দিকের দেওয়ালে ধাক্কা দিলেই মুক্ত হবে। এমসি অপেক্ষায় থাকবে, 2 থেকে 6টা প্রত্যহ। জবাব দিন, ভয় পাবেন না, আপনার বন্ধুরা সর্বদাই পথ চেয়ে আছে। কমিশনার কিছুক্ষণ চিন্তা করে বললেন, অর্থ বোঝা খুবই সহজ, 3, 5, 7, 8 হচ্ছে খুব সম্ভবত প্রিজন ভ্যানের নম্বর, নয় কি? জেলের সুপার কাছেই ছিলেন, বললেন, হ্যাঁ তা হতে পারে। তাহলেই দেখা যাচ্ছে প্রিজন ভ্যানের দক্ষিণ দিকের দেওয়ালে দস্যু সঙ্গীরা কিছু শয়তানি করেছে, তার সব পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে। কিন্তু এমসি কি? ও বুঝেছি, মোটর কার। বলে কমিশনার উঠে দাঁড়ালেন, বললেন, মোহনের মধ্যাহ্নভোজন শেষ হয়েছে? ওয়ার্ডার বলল, হ্যাঁ স্যার। তবেই দেখা যাচ্ছে মোহন এখনো এই সিগারের সংবাদ পায়নি। আরও বোঝা যাচ্ছে যে সে সবেমাত্র এই সিগার পেয়েছিল, পড়বার সুযোগও পায়নি এখনো। সুপার বিস্মিত হয়ে বললেন, কিন্তু সিগারেট এলো কোন পথে, কোন উপায়ে? কমিশনার বললেন, আমি তা কি করে বলবো, এমন তো হতেই পারে যে তার খাবারের সঙ্গে কিংবা সিদ্ধ আলুর তালের মধ্যে। সুপার বললেন, অসম্ভব, আমরা এই ভেবে মোহনকে বাইরের খাবার খেতে অনুমতি দিয়েছিলাম যে ওর সম্বন্ধে অনেক নতুন খবর শুনতে পাবো, কিন্তু ওর খাবার পরীক্ষা করে আমরা কিছুই পাইনি। কমিশনার বললেন, এক কাজ করুন, যাতে আমরা এই সিগার পত্রের উত্তরে মোহনের জবাব সন্ধ্যার মধ্যে পেতে পারি তার বন্দোবস্ত করুন। আমি এই পত্র এখনই মিস্টার গোপাল আচার্য লিঙ্গমের কাছে নিয়ে যাচ্ছি। তিনি যদি বলেন তাহলে এর ফটোগ্রাফ তুলে নেব, পরে অবিকল এই ব্র্যান্ডের অন্য সিগারের মধ্যে পত্রখানা রেখে মোহনের ড্রয়ারের মধ্যে রেখে দেব। এমনভাবে কাজ করতে হবে যেন ওর সন্দেহ না হয় যে আমরা এ বিষয়ে কিছু অবগত হয়েছি। ইতিমধ্যে মোহনকে সেলের বাইরে রাখবার বন্দোবস্ত যেন হয়। সুপার বললেন, আপনার আদেশ মতোই কার্য হবে। পুলিশ কমিশনারের আদেশ মতো মোহনের সেদিনের রাতের উচ্ছিষ্ট খাবার ডিটেকটিভ ডিপার্টমেন্টের ল্যাবরেটরিতে আনিত হলো। দুজন বিখ্যাত বৈজ্ঞানিক ডিটেকটিভকে দিয়ে অবশিষ্ট উচ্ছিষ্ট খাবার পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করালেন, কিন্তু কিছুই সন্দেহজনক পাওয়া গেল না। বাসন কোসনও পরীক্ষা করা হলো, কিছুই পাওয়া গেল না। অবশেষে একটি ছুরির তলদেশের ফাঁপা অংশের মধ্যে থেকে পাতলা কাগজে লেখা একখানা পত্র বের হলো। পুলিশ কমিশনার আনন্দে অস্ফুট চিৎকার করে উঠলেন, বললেন, মোহনের মতো দস্যুর পক্ষে এরূপভাবে পত্র পাঠানো ছেলে মানুষই হয়েছে। যাই হোক, কি লিখেছে দেখা যাক। তিনি পত্রখানি পাঠ করলেন। তাতে লেখা ছিল, আমি তোমার ওপর নির্ভর করছি,
এমসি প্রত্যহই যেন একটু দূরে দূরে থাকে। আমি সামনের দিকে অগ্রসর হব। শীঘ্র সাক্ষাৎ হবে। তোমার প্রিয়তম বন্ধু মোহন। অবশেষে তোমাকে ধরেছি মোহন। পুলিশ কমিশনার মহানন্দে চিৎকার করে উঠলেন। যাই হোক, এতদিনে আমরা ওর বিষয়ে জানতে সক্ষম হয়েছি। আমাদের পক্ষে আশাতীত সাফল্য বলতে হবে। একজন ডিটেকটিভ বলল, এবার ওকে একটু পালাবার সুযোগ দিতে পারলেই ওর দলবল সবাইকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব স্যার। কমিশনার বললেন, কিন্তু ও যা চালাক, আমাদের চোখে যদি ধুলো দিয়ে সরে পড়ে তাহলে? ডিটেকটিভ বলল, সেই জন্য আমাদের বহু লোকের বন্দোবস্ত করতে হবে ওর ওপর নজর রাখার জন্য। তাতেও যদি বেশি চালাকি করে পালাবার মতলব করে তাহলে ওকে নিজের কর্মের ফল ভোগ করতে হবে। কমিশনার বললেন, সেক্ষেত্রে ওকে গুলি করতেও যাতে দ্বিধা না করে তেমন হুকুম দিয়ে রাখবো। তাছাড়া ওকে আমরা কিছুতেই কোনো বিষয় স্বীকার করাতে পারিনি। ওর সহকারীদের ধরতে পারলে আমাদের কাজ সহজ হয়ে আসবে। মোহন আদৌ বেশি কথা বলে না। ম্যাজিস্ট্রেট তাকে নানাভাবে জেরা করেছিলেন, কিন্তু কিছুই জানতে পারেননি। উপরন্তু তিনি আদালতের একজন বিখ্যাত উকিলকে পর্যন্ত সঙ্গে নিয়ে মোহনকে জেরা করেছিলেন, কিন্তু কোনো ফলই ফলেনি। এক সময় জেরার উত্তরে মোহন নম্র স্বরে বলতো, আপনাদের কথাই সত্য স্যার। আমি স্বীকার করছি, পলাশডাঙ্গা রাজবাড়িতে চুরি আমিই করেছিলাম। গভর্নরের এডিংকয়ের স্ত্রীর মুক্তার নেকলেস আমিই নিয়েছিলাম। জাল নোট আমিই ছেপেছিলাম। তারপর হীরাপুরের জমিদার বাড়িতে, কলকাতার ধনকুবের দত্তদের প্রাসাদে, স্বনামধন্য মিত্র প্রাসাদে, বর্ধমান রাজবাড়িতে আমিই চুরি করেছিলাম। আমি স্বীকার করছি, যেখানে যত নামকরা চুরি ডাকাতে শীত কাটা হয়েছে সমস্ত আমি সম্পন্ন করেছিলাম। ম্যাজিস্ট্রেট বললেন, তাহলে কি করে করেছিল বলো দেখি? তার কোনো আবশ্যকই নেই স্যার। আমি স্বীকার করছি আমিই করেছিলাম। যা বললাম তার 10 গুণ 20 গুণ বেশি অকর্ম আমি করেছি স্যার। মোহন বলল। প্রত্যেক দিন পুলিশ ভ্যানে করে মোহনকে অন্যান্য বন্দীদের সঙ্গে পুলিশ অফিসে নিয়ে যেত এবং প্রতিদিনই ম্যাজিস্ট্রেট তাকে জেরা করতে চেষ্টা করতেন এবং প্রতিদিনই ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিতেন। অবশেষে বেলা 4টের সময় আবার তাকে জেলে এনে রাখা হতো। একদিন অপরাহ্নে, তখনও অন্যান্য অপরাধীদের পরীক্ষা শেষ হয়নি, বিশেষ কারণবশত একা মোহনকে নিয়ে জেলের গাড়ি জেলে ফেরার মনস্থ করল। গাড়ি আদালত থেকে ছাড়লে মোহন দেখল সে মাত্র একা গাড়ির মধ্যে রয়েছে। তার মুখে এক জাতীয় হাসি ফুটে উঠল। প্রিজন ভ্যান সব দেশেই প্রায় একই ধরনের। দুই দিকে কয়েদিদের বসার স্থান থাকে, মাঝখানে সরু খালি স্থান। পশ্চাতে পুলিশ প্রহরী থাকে। সে মধ্যে মধ্যে খালি স্থানের দিকে দৃষ্টি রাখে, কারণ কোনো কয়েদি যদি পালানোর চেষ্টা করে তবে তাকে সিট থেকে উঠে মাঝের সরু পথ দিয়ে তবে দ্বার অভিমুখে যেতে হবে এবং সেরকম করলে প্রহরীদের দৃষ্টি আকর্ষণ করবে। মোহন সচকিত হয়ে উঠল। প্রিজন ভ্যান যখন কোর্ট থেকে বেরিয়ে প্রায় মাঝপথে পৌঁছালো, সে একবার আর চোখে পিছনে চেয়ে দেখল প্রহরী নিচু হয়ে মধ্যপথের দিকে অন্যমনা হয়ে দৃষ্টি ফেলে বসে আছে। মোহন ধীরে ধীরে দক্ষিণ দিকের দেয়ালে পা দিয়ে চাপ দিল। সে বিস্মিত হয়ে দেখল দেয়ালের নিচের ভাগ ধীরে ধীরে বাইরের দিকে ফাঁক হয়ে গেল। আর একটু চাপ দিলেই একজনের বের হওয়ার যথেষ্ট স্থান হবে। মোহনের বুকের ভেতর হৃৎপিণ্ড উদ্দাম নৃত্য করে উঠল। সে নিঃশব্দে সুযোগের অপেক্ষা করতে লাগল। প্রিজন ভ্যান জর্জ টাউন পার হয়ে অগ্রসর হয়ে সহসা পথের মাঝখানে দাঁড়িয়ে গেল। মোহন বিস্মিত হয়ে চেয়ে দেখল পথের মাঝখানে একখানা ঘোড়ার গাড়ি ঘোড়া সমেত পড়ে রয়েছে। পথ বন্ধ হয়ে গিয়েছে এবং পথের অন্য পাশে আর একটা প্রিজন ভ্যান দাঁড়িয়ে রয়েছে। মোহন সকল পরিস্থিতি একদৃষ্টিতে দেখে নিল। চারিদিকে লোক জমায়েত হয়েছে। মোহন এ সুযোগ আর উপেক্ষা করতে পারল না। চারিদিকে হট্টগোল আর চিৎকার হচ্ছিল। মোহন নিঃশব্দে পায়ের চাপ দিয়ে ঝুপ করে নিচে লাফিয়ে পড়ল। তাকে প্রিজন ভ্যান থেকে লাফিয়ে পড়তে দেখে নিকটেই দণ্ডায়মান একটি ট্যাক্সি ড্রাইভার হেসে উঠল এবং চিৎকার করে প্রহরীর দৃষ্টি আকর্ষণ করতে গেল, কিন্তু পথের গোলমালে প্রহরীর কানে তা পৌঁছালো না।
মোহন লাফিয়ে পড়েই এক দৌড়ে কিছু দূর অগ্রসর হয়ে গিয়ে বাঁ দিকের ফুটপাত দিয়ে চলতে লাগলো। সহসা একবার পিছন ফিরে চেয়ে দেখল, তারপর দুই পকেটে হাত ঢুকিয়ে ভদ্রলোক যেভাবে ভ্রমণ করে সেইভাবে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো। কিছু দূর অগ্রসর হয়ে রাস্তার দক্ষিণ দিকে একটি চায়ের হোটেল দেখে প্রবেশ করলো ও এক পিস কেক ও এক কাপ চা নিয়ে পান করলো এবং এক প্যাকেট সিগারেট নিল। হোটেলের খানসামা বিল নিয়ে এলে মোহন বলল, তোমার ম্যানেজারকে ডাকো। বয় ম্যানেজারকে ডেকে আনলো। মোহন উচ্চ কণ্ঠে সকলকে শুনিয়ে বলল, আমি অত্যন্ত দুঃখিত যে মানিব্যাগ সঙ্গে করে আনিনি। আশা করি আপনি আমার নাম শুনেছেন, অতএব আমাকে দু একদিনের জন্য ক্ষমা করলে বাধিত হব। আমি দস্যু মোহন। ম্যানেজার মনে করলেন ভদ্রলোক ঠাট্টা করছেন। তিনি উচ্চ শব্দে হেসে উঠলেন। মোহন পুনরায় বলল, আমি দস্যু মোহন, আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি না। আমি এইমাত্র প্রেসিডেন্সি জেল থেকে পালিয়ে এসেছি। আশা করি আমার নামের ওপর আপনার শ্রদ্ধা ও বিশ্বাস আছে। বিদায়। মোহন এমন অতর্কিতে হোটেল থেকে বের হয়ে পড়ল যে অন্যান্য খরিদ্দাররা উচ্চ শব্দে হাস্য করে উঠল এবং ম্যানেজার কোনো বাধা দেওয়ার সুযোগ পর্যন্ত পেলেন না। মোহন পথে নেমে ধীরে ধীরে চলতে লাগলো। রাস্তার পাশে সাজানো দোকানগুলো নানাবিধ দ্রব্য সম্ভার দেখতে দেখতে সে অগ্রসর হতে লাগলো। তাকে দেখে মনে হয় এতটুকু অস্বাভাবিক নয় যেন সে ভ্রমণে বের হয়েছে। হাতে কোনো কাজ নেই, তাড়া নেই। পথের কথা দু একজনকে জিজ্ঞেস করতে করতে মোহন অবশেষে প্রেসিডেন্সি জেলের গগনচুম্বী পাঁচিল ও তার সম্মুখ ফটকের নিকট এসে ফটকের সেন্ট্রিকে অভিবাদন করে বলল, এটা কি প্রেসিডেন্সি জেল? সেন্ট্রি গম্ভীর মুখে বলল, হ্যাঁ। মোহন বলল, আমি আমার ছেলে ফিরে যেতে চাই। প্রিজন ভ্যান ভুল করে আমাকে পথের মাঝে ফেলে এসেছিল, কিন্তু আমি কোনো অন্যায় সুযোগ নিতে চাই না। সেন্ট্রি গজগজ করে উঠল, বলল, দেখো বাবু, লক্ষ্মী ছেলের মতো সরে পড়ো, এখানে মাতলামো করো না, যাও পথ দেখো। মোহন নম্র স্বরে বলল, কিন্তু ভাই, আমার পথ এই ফটকের মধ্যে। তুমি যদি দস্যু মোহনকে ভেতরে যেতে না দাও তাহলে কিন্তু তোমার বিপদ ঘটতে পারে বন্ধু। প্রহরী চোখ কপালে তুলে বলল, দস্যু মোহন, এসব তুমি কি বলছো? মোহন দুঃখিত স্বরে বলল, আমি দুঃখিত যে আমার কাছে এমন কোনো কার্ড নেই যা তোমাকে দেখাতে পারি। মোহন পকেটে খোঁজবার ভান করে পুনরায় বলল, না দাদা, এ কোনো কার্ড নেই, কিন্তু ভদ্রলোকের কথা বিশ্বাস করো, আমি দস্যু মোহন। প্রহরী স্তম্ভিত দৃষ্টিতে কিছু সময় চেয়ে রইল। সে মোহনের আপাদমস্তক চোখ বুলিয়ে পরীক্ষা করল। একটাও কথা না বলে ফটকের ঘণ্টা বাজালো এবং সঙ্গে সঙ্গে লোহার ফটক উন্মুক্ত হয়ে গেল। মোহন ভেতরে প্রবেশ করল এবং বরাবর জেল অফিসে উপস্থিত হলো। কয়েক মিনিট পর জেলের সুপার কৃত্রিম ক্রোধে চিৎকার করতে করতে ঢুকে বললেন, এসব কিসের চালাকি মোহন? মোহন মৃদু হেসে বলল, থামুন স্যার, ওসব মিথ্যে রাগ আমার কাছে দেখাতে হবে না আপনাকে। আমি সব জানি। বেশ সুন্দর ফাঁক পেতেছিলেন, যা হোক, আপনাদের বুদ্ধি আছে তা আমায় স্বীকার করতেই হবে। প্রথমত আদালত থেকে আমাকে একা আনা, দ্বিতীয়ত পথের মাঝে গাড়ি ফেলে গোলমাল সৃষ্টি করা, এসব কি আমার দৃষ্টি এড়াতে পারে ভাবেন? তারপর 20 জন ডিটেকটিভ যে আমার পিছনে পাগলা কুকুরের মতো কেউ হেঁটে, কেউ সাইকেলে, মোটরে ধাওয়া করছিল, তাও কি আমি দেখিনি ভাবেন? তারা ভেবেছিল আমি এমনি নির্বোধ যে পালাতে চেষ্টা করব আর তারা গুলি চালিয়ে আমার দফা দফা করে দেবে। বাহ, গভর্নমেন্টের এইসব উচ্চ বেতনের কর্মচারীদের কি সুন্দর বুদ্ধি। সুপার অতি কষ্টে হাসি সংবরণ করলেন, তারপর গম্ভীর মুখে চেয়ে রইলেন। মোহন পুনরায় বললেন, শুনুন স্যার, আপনার শিকারী কুকুরদের বলে দেবেন এমন করে যেন তারা আমাকে বিরক্ত না করে। আমি যখন পালাবার ইচ্ছা করব তখন কারো সাহায্য আমার প্রয়োজন হবে না। 2 দিন পর মাদ্রাজের ও কলকাতার সমস্ত সংবাদপত্রে দস্যু মোহনের পলায়ন কাহিনী সবিস্তরে প্রকাশিত হলো। মোহনের নারী বন্ধুর পত্র শিকারের ভেতর দিয়ে প্রেরিত হওয়ার কাহিনী,
তারপর আদালত থেকে তাকে একাকী নিয়ে আসা, পথে ঘোড়া ও গাড়ি পড়ে পথ রোধ, মোহনের হোটেলে চা খাওয়া, অবশেষে জেলে ফেরত আসার কাহিনী সবিস্তারে দিনের পর দিন প্রকাশিত হতে লাগলো। মোহনের সহকারীদের দ্বারা জেলের ভ্যানের দ্বার কেটে রাখা ইত্যাদি ঘটনা পাঠ করে ভারতের নরনারীর মনে দস্যু মোহনের অদ্ভুত অলৌকিক শক্তির পরিচয় আবার নতুন করে দাগ কাটতে লাগলো। এর ফল হলো এই যে অদূর ভবিষ্যতে মোহন যে জেল থেকে পালাবে সে বিষয়ে কারো বিন্দুমাত্র সন্দেহ রইল না। মোহনের তথাকথিত পলায়নের পরদিন আদালতে ম্যাজিস্ট্রেট মিস্টার লিঙ্গম যখন জিজ্ঞেস করলেন, মোহন, তোমার গতকালের কাজের কৈফিয়ত দাও আমাকে। তখন মোহন দীপ্ত মুখে বলেছিল, দেখুন স্যার, গতকালকের অভিনয় আমার ভবিষ্যৎ পলায়নের রিহার্সাল দেওয়া হলো, এভাবেই সমস্যার সমাধান করতে পারেন। ম্যাজিস্ট্রেট বললেন, আমি তোমার কথা এক বর্ণ বুঝতে পারলাম না। মোহন বলল, তার কোনো প্রয়োজন নেই। তারপর সংবাদপত্রে পূর্ণ ইতিহাস প্রকাশিত হলে তখন ম্যাজিস্ট্রেট ওই একই কথা জিজ্ঞেস করলেন। তখন মোহন বিরক্ত হয়ে উত্তর দিল, ও ডিয়ার, এসবের প্রয়োজন কোথায়? এসব প্রশ্নের এতটুকু গুরুত্ব নেই। ম্যাজিস্ট্রেট বললেন, গুরুত্ব নেই? তুমি কি করে জানলে? মোহন বলল, নিশ্চয়ই নেই, কারণ আমি বিচারের দিন আদালতে হাজির হব না। আদালতে হাজির হবে না? ম্যাজিস্ট্রেট সবিস্ময়ে প্রশ্ন করলেন। মোহন বলল, না, নিশ্চয়ই না। আমি সিদ্ধান্ত করেছি আদালতে আমি হাজির হব না। আমাকে এই সিদ্ধান্ত থেকে বিচ্যুত করবে এমন শক্তি আমার জানা নেই। মোহনের এই উদ্ধত ঘোষণা বাংলার ডাক পত্রিকায় ও অন্যান্য কাগজে বড় বড় অক্ষরে ছাপা হতে লাগলো। সাধারণ পাঠকরা প্রতিদিন সকালবেলায় সংবাদপত্র খুলে দস্যু মোহনের পলায়ন কাহিনী পড়ার জন্য আগ্রহের সঙ্গে খুঁজতে লাগলো। দোকানে, বাজারে, অফিসে, বাসে, ট্রামে সকলের মুখে একই প্রশ্ন, মোহন কি পালিয়েছে? কারো মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না যে মোহন অতি সহজে পালিয়ে যেতে সক্ষম হবে। কেবলমাত্র যেদিন তার ইচ্ছে হবে সেদিনই সে পালাবে। গভর্নমেন্টের এমন কোনো শক্তি নেই যে তাকে বাধা দিতে পারে। এমন যখন সাধারণের অভিমত, তখন কর্তৃপক্ষ যে নিশ্চিন্ত হয়ে বসে থাকবেন তা আদৌ সম্ভবপর নয়। তাঁরা সমস্যার পর সমস্যায় অভিভূত হতে লাগলেন। প্রথমত, মোহন যখন পালানোর জন্য প্রস্তুত হচ্ছে তখন সে তাহা প্রকাশ্যে ঘোষণা করে এমনভাবে সকলকে জানিয়ে তার পথে বিঘ্ন উৎপাদন করার সুযোগ দিল কেন? সবার উপরে মোহনের যে পত্র বাংলার ডাক সংবাদপত্রে প্রকাশিত হলো তাই বা কে ওই সংবাদপত্রে পাঠালো? কর্তৃপক্ষ পলায়নের কথা জানতে পেরে যে কৌশল জাল বিস্তার করেছিলেন সেই সংবাদ সবিস্তারে কি করে সংবাদপত্রে প্রকাশিত হলো তাও এক সমস্যার বস্তু। যে লোক জেল থেকে পালাবে বলে জগতের সম্মুখে ঢাক পেটাতে পারে সে লোককে দিবারাত্রি দৃষ্টির মধ্যে রাখা হলেও মন সর্বদা উদ্বেগে পরিপূর্ণ হয়ে থাকে। জেল কর্তৃপক্ষ মোহনকে ওপরের সেল থেকে নিচে আরো সংকুচিত সেলে বন্দী করলেন। তার উপর দৃষ্টি রাখার জন্য ওয়ার্ডারের সংখ্যাও বৃদ্ধি করলেন। তারপর দীর্ঘ 2 মাস অতিবাহিত হয়ে গেল। গত 2 মাস মোহন বিছানার উপর শুয়ে কাটিয়ে দিল। সে সব সময় দেয়ালের দিকে মুখ করে শুয়ে থাকতো, কারো সঙ্গে কথা বলতো না। তার উকিল বারবার দেখা করতে চেয়ে বিফল হলো। মোহন কারো সঙ্গে দেখা করল না। সে ওয়ার্ডারদের সঙ্গে কথা বলা একদম বন্ধ করে দিল। অন্যদিকে মোহনের পলায়নের কথা সকল সংবাদপত্রে প্রকাশিত হতে লাগলো। ম্যাজিস্ট্রেট মিস্টার লিঙ্গম তাকে পুলিশ অফিসে নিয়ে আসা বন্ধ করলেন এবং এতদিন জেরা করেও যখন বিশেষ কিছুই জানতে পারলেন না তখন জেরা করাও একেবারে ছেড়ে দিলেন। বিচারের এক পক্ষকাল পূর্বে সহসা মোহন সজাগ হয়ে উঠল। সে কর্তৃপক্ষের নিকট কক্ষে বাতাসের অপ্রতুলতা সম্বন্ধে অভিযোগ জানালো। তাকে জেলের উঠোনে ব্যায়াম করার অনুমতি দেওয়া হলো, কিন্তু সব সময় তার 2 দিকে 2 প্রহরী মোতায়েন থাকতো। ইতিমধ্যে জনসাধারণের উৎসাহ বিন্দুমাত্র হ্রাস পায়নি। তারা প্রতিদিনই মোহনের পালানোর বার্তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সাধারণের দৃঢ় ধারণা জন্মেছিল যে মোহন নিশ্চয়ই পালাবে। মোহন সাধারণের মনে তার জন্য যে সম্ভ্রম, আশা, যে উদ্দীপনা, যে শ্রদ্ধার ভাব উৎপন্ন করতে সক্ষম হয়েছিল তা পরম বিস্ময়কর বললেও অত্যুক্তি হয় না। তাদের ধারণা জন্মেছিল মোহন পালাবেই পালাবে, এটা অনিবার্য।
এমনকি জনসাধারণ এই ভেবে বিস্মিত হয়েছিল যে মোহন ইচ্ছা করে প্রতিদিন দিন পিছিয়ে দিচ্ছে কেন। প্রতিদিন সকালবেলা পুলিশ কমিশনার তার সেক্রেটারিকে জিজ্ঞেস করেন, মোহন এখনো যায়নি? সেক্রেটারি বলেন, না স্যার। যাক, বিপদ কেটে গেছে। কমিশনার হেসে বললেন, বিচারের একদিন আগে একজন ভদ্রলোক হিন্দু কাগজের সম্পাদকের সঙ্গে দেখা করতে চাইলেন। তাকে সম্পাদকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি একখানা কার্ড সম্পাদকের টেবিলের ওপর ছুঁড়ে দিয়ে দ্রুত পদে কক্ষ থেকে বের হয়ে গেলেন। কার্ডে লেখা ছিল, মোহন সর্বদা তার প্রতিজ্ঞা রক্ষা করে। পরদিন প্রভাতে হিন্দু কাগজে এ কার্ডের ইতিহাস বর্ণিত হলো। আজ মোহনের বিচারের দিন। চারিদিকে উত্তেজনা, উদ্বেগ, শঙ্কার ভেতর দিয়ে ইতিহাস প্রসিদ্ধ বিচারের দিন উপস্থিত হলো। আদালত কক্ষ লোকে লোকারণ্য হয়ে গেল। অবশেষে স্থান সংকুলান না হওয়ায় কোর্ট পুলিশ বিচার কক্ষের দরজা বন্ধ করে দিল। আদালত প্রাঙ্গণে, আদালতের বাইরে জনসমুদ্রের সমাবেশ হলো। সকলেরই প্রাণে আশা একবার তারা মোহনকে দেখবে। সকলেই আশা করছিল মোহন তার কথা নিশ্চয়ই রাখবে, বিচারের জন্য আদালতে এসে নিশ্চয়ই উপস্থিত হবে না। আদালতের বাইরে সমবেত মহতী জনতার কথা, তর্ক, আলোচনা একত্রে মিশ্রিত হয়ে সমুদ্র কল্লোলের মতো একটা শব্দ তরঙ্গ আকাশে উত্থিত হলো। সাধারণের উত্তেজনা লক্ষ্য করে পুলিশ এক ঢাকা ভ্যানে করে মোহনকে নিয়ে জেলের ওয়ার্ডারগণের সঙ্গে আদালত কক্ষের পশ্চাৎ দ্বার দিয়ে প্রবেশ করে মোহনকে আসামির ডকে প্রবেশ করিয়ে দিল। তখন বৃষ্টি পড়ছিল। আকাশে আলো অপ্রচুর থাকায় আদালত কক্ষে মোহনকে বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। যে উকিল ভদ্রলোক সস্তায় নাম কেনার জন্য স্বতঃপ্রবৃত্ত হয়ে মোহনের পক্ষ সমর্থন করবেন বলে অনুমতি নিয়েছিলেন, তিনি ডকের নিকট গমন করে নিম্ন স্বরে মোহনকে বারবার প্রশ্ন করেও প্রশ্নের উত্তর পেলেন না। মোহনকে দেখে মনে হচ্ছিল সে যেন অত্যন্ত অসুস্থ। সে সোজা হয়ে বসতে পারছিল না। তার মাথা অনবরত বক্ষের ওপর ঝুলে ঝুলে পড়ছিল। উকিল মহাশয় অবশেষে বিরক্ত হয়ে হাল ছেড়ে দিলেন ও বিচারককে বললেন, হুজুর, আমার মক্কেলকে অত্যন্ত অসুস্থ বলে মনে হচ্ছে। আমি বহু চেষ্টা করেও একটা প্রশ্নের জবাব পেলাম না। সুতরাং আমার প্রার্থনা এই যে আমার মক্কেলকে ডাক্তার দিয়ে পরীক্ষা করা হোক। বিচারক উকিলের এই প্রার্থনায় কান দিলেন না। তিনি মৃদু হেসে বললেন, আপনার মক্কেল যে এখানে বর্তমানে সবার চেয়ে সুস্থকায় ব্যক্তি, তা এখনই দেখতে পাবেন। উকিল প্রতিবাদ করে বলল, হুজুর, আমি আজ পর্যন্ত আমার মক্কেলের কাছ থেকে কোনো উপদেশ পাইনি। সেক্ষেত্রে আমার পক্ষে। বিচারক মৃদু হাস্যে বাধা দিয়ে বললেন, আসামির পক্ষ গ্রহণ অসম্ভব। উত্তম, আপনি বসে পড়ুন। আমি এ কেস আর 5 মিনিটের জন্য স্থগিত রাখতে দেব না। উকিল মশাই আরেকবার বৃথা প্রতিবাদ জ্ঞাপন করে হতাশ হয়ে বসে পড়লেন। জনতায় পরিপূর্ণ আদালত কক্ষ রুদ্ধ নিঃশ্বাসে মেঘ ঘন স্বল্পালোকে আসামি মোহনকে ভালোভাবে দেখার জন্য বৃথা চেষ্টা করছিল। কিন্তু মোহন নতমুখে অন্যমনস্কভাবে উপবেশন করে থাকায় তাদের বাসনা পূর্ণ হচ্ছিল না। মোহন তার প্রতিজ্ঞা রাখতে পারে নাই বলে তাদের বিফল প্রত্যাশা, ক্ষুব্ধ মন সম্পূর্ণ অজ্ঞাত কারণে বিচারকের বিরুদ্ধে, জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রভাবিত হচ্ছিল। যখন বিচারক মোহনের উকিলের আবেদন অগ্রাহ্য করে মামলা স্থগিত রাখতে অস্বীকৃত হলেন, তখন একটা অশান্ত গুঞ্জনধ্বনি সারা কক্ষে উত্থিত হলো। বিচারক কঠিন দৃষ্টিতে জনতার দিকে চেয়ে তাদের নীরব থাকতে আদেশ দিলেন। জনতা এবং আইনজীবীগণের গুঞ্জনধ্বনি অকস্মাৎ স্তব্ধ হয়ে গেল। বিচারক আসামির দিকে চেয়ে গম্ভীর স্বরে বললেন, বন্দী, উঠে দাঁড়াও। তোমার নাম, বয়স আর পেশা বলো। কিন্তু বিচারকের আদেশে আসামি কোনো সাড়া দিল না। বিচারক পুনরায় বললেন, তোমার নাম কি? একটা শ্রান্ত ও জড়িত স্বর আসামির কাঠগড়া থেকে বের হলো। সঙ্গে সঙ্গে আদালত গৃহ জনতার গুঞ্জনধ্বনিতে পূর্ণ হয়ে উঠল। বিচারক মুখ তুলে চাইতেই মুহূর্ত মধ্যে নীরব হয়ে গেল। নীলকমল দে, নামটা তোমার নতুন আবিষ্কার? আমরা অবগত আছি,
অন্তত তোমার 10টা ছদ্মনাম আছে। এ নামটায় আর একটা সংখ্যা বাড়ল। যাই হোক, তোমাকে আমরা সবচেয়ে বিখ্যাত নাম মোহন বলেই ডাকব। আশা করি তাতে তোমার আপত্তি হবে না। বিচারক শ্লেষ মিশ্রিত স্বরে বললেন। বিচারক তার কাগজপত্রে চোখ বুলিয়ে পুনরায় বলতে লাগলেন, বন্দী, যথাসাধ্য চেষ্টা করেও তুমি কে আজ পর্যন্ত আমরা জানতে পারিনি। তুমি এমন একজন লোক, আর আমি এমন এক ব্যক্তির বিচার করতে বসেছি যার অতীত ইতিহাস নেই। আমরা কিছুই জানি না। তুমি কে, কোথা থেকে এসেছো, তোমার বাপ মাই বা কে, আর কোথায় বা তোমার শিশুকাল অতিবাহিত হয়েছিল। সংক্ষিপ্তভাবে বলতে হলে আমরা তোমার সম্বন্ধে প্রকৃতপক্ষে কিছুই জানি না। তুমি যেন হঠাৎ আকাশ থেকে নেমে এসেছো। মাত্র 3 বছর পূর্বে আমরা জানতে পারলাম যে দস্যু মোহন নামে এক অতি বুদ্ধিমান, নিপুণ বৈজ্ঞানিক, অতিশয় দানশীল এবং ভীষণ চরিত্রের একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে। এই সময়ের আগেকার তোমার যে আনুমানিক ইতিহাস আমরা জ্ঞাত হয়েছি, তার ওপর সম্পূর্ণভাবে বিশ্বাস করা না গেলেও আমরা জেনেছি তুমি 6 বছর পূর্বে জহর নামে জাদুকর প্রফেসর বিশ্বাসের শিষ্য হয়ে জাদুবিদ্যা শিক্ষা করেছিলে। তারপর বিনয় কুমার নাম নিয়ে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক স্যার ঘোষের ল্যাবরেটরিতে মানুষের দৈহিক গঠন নিয়ে অনুশীলন করেছিলে। সে সময় তোমার গুরু স্যার ঘোষ তোমার অসামান্য মেধা ও তীক্ষ্ণ বুদ্ধি এবং বুঝবার অসাধারণ ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তারপরই কলকাতায় এক জাপানির কাছে দেবেন্দ্র নাম গ্রহণ করে জুজুৎসু ও অন্যান্য কৌশল শিক্ষা করেছিলে। তারপরে তুমি মোটর সাইকেল চালনায়, মোটর চালনায়, এরোপ্লেন চালনায়, অশ্বারোহণে অশেষ কৃতিত্ব প্রদর্শন করেছিলে। তারপর এক মোটর রেসে জিতে 10,000 টাকা পুরস্কার পেয়ে কোথায় যে অদৃশ্য হয়ে গেলে, আর কোনো ঠিকানায় তোমার পাওয়া গেল না। পরে তুমি বহু লোককে বহু অর্থ দান করেছ, বহু সাধারণ প্রতিষ্ঠানে অসংখ্য অর্থ নিয়মিতভাবে দিয়ে আসছো। অগ্নিদাহ, মহামারী প্রভৃতি রোগে বিপন্ন বহু জীবন তুমি রক্ষা করেছ এবং ধনীর সম্পদ লুণ্ঠন করেছ। বিচারক এক মুহূর্ত নীরব থেকে পুনরায় বলতে লাগলেন, এই গেল তোমার আনুমানিক ইতিবৃত্ত। এরপরই আমরা তোমাকে দেখতে পেলাম তুমি সমাজের শীর্ষস্থানীয় ধনী মহারাজা প্রভৃতি নাম করা ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছ। যেসব ব্যক্তির ওপর তোমার নজর পড়েছে তাদের কেউই নিজেকে রক্ষা করতে পারেনি। তোমার তীক্ষ্ণ বুদ্ধি, অসাধারণ মেধা, সুনিপুণ কৌশল, অপরিমিত লোকবল প্রতি পদে পুলিশ বিভাগকে অপদস্থ করেছে। আমি স্বীকার করতে লজ্জিত হচ্ছি না যে তোমার মতো অসাধারণ মেধাবী অমানসিক ব্যক্তি আমি জীবনে আর একটি দেখিনি। বন্দী, তুমি এই অভিযোগগুলি কি মেনে নিচ্ছ? বিচারক যখন বক্তৃতা করছিলেন তখন আসামি লুব্জ দেহে ঠেস দিয়ে কাঠগোড়া অবলম্বন করে দাঁড়িয়েছিল। তার হাত দুটি শ্লথভাবেই দুই পার্শ্বে ঝুলছিল। ইতিমধ্যে মেঘ কেটে যাওয়ায় আদালতের ঘরটি আলোকিত হয়ে উঠলে সমস্ত জনতা চেয়ে দেখল আসামির গাল বসে গিয়েছে, চক্ষু কোটরে প্রবেশ করেছে, চক্ষু রক্তবর্ণ ও গাত্রবর্ণ বিবর্ণ। দেখা গেল জেলে মোহনের অস্বাভাবিক পরিবর্তন ঘটেছে। মোহনের যে সুন্দর যৌবন সুলভ মনোমুগ্ধকর প্রতিকৃতি গত কয়েক মাস ধরে সংবাদপত্রে ছাপা হচ্ছিল, তার সঙ্গে আসামির আদৌ সাদৃশ্য নেই। দর্শকগণের মন মোহনকে দেখে বিষণ্ণ হয়ে উঠল। বিচারক প্রশ্ন করে অপেক্ষা করছিলেন, কিন্তু বন্দির কোনো জবাব না পেয়ে তিনি পুনরায় তার প্রশ্ন আবৃত্তি করলেন। আসামি অতি কষ্টে 2 বার চেষ্টা করে জড়িত কণ্ঠে বলল, বিচারক হেসে উঠলেন, বললেন, তোমার এই নতুন এবং অদ্ভুত উপায়ে আত্মপক্ষ সমর্থনের অর্থ আমি বুঝতে অক্ষম মোহন। যদি তুমি ভেবে থাকো এই রকম নির্লিপ্ত ব্যবহার করে তুমি লাভবান হবে, তবে আমার কোনো আপত্তি নেই। আমি কোনো দিকে দিকপাত না করে
তোমার বিচার শেষ করব। তুমি যত খুশি ন্যাকামি করতে পারো। অতঃপর বিচারক দস্যু মোহন কর্তৃক সমাধিত চুরি ও ডাকাতির ইতিহাস বর্ণনা করে তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় চার্জ গঠন করার পূর্বে সাক্ষ্য গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করলেন। একে একে বহু সাক্ষী এসে সাক্ষী দিয়ে যেতে লাগলো। এক সাক্ষীর সাক্ষ্য অন্য সাক্ষীর সঙ্গে মিলল না। বহু সাক্ষী বহু রকমের আজগুবি সাক্ষ্য দিতে লাগলো, কিন্তু একটা বিষয়ে সকল সাক্ষীর মিল দেখা গেল যে কোনো সাক্ষীই দস্যু মোহনকে চেনে না। সুতরাং সে যে সত্যিই মোহন এবং তাকে যে পূর্বে এ বেশে কখনো কেউ দেখেছে তা হলফ করে কেউই বলতে পারল না। নানা সাক্ষীর নানা সাক্ষ্যবস্তু অবগত হয়ে আদালত গৃহের জনতা গুঞ্জন করতে লাগলো। অবশেষে মোহনের একমাত্র শত্রু ও বন্ধু প্রধান সাক্ষী ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার বেকার সাক্ষীর কাঠগড়ায় প্রবেশ করলেন। তাকে দেখে আদালত গৃহ স্তব্ধ হয়ে উঠল। তিনি কি বলেন শোনার জন্য সকল ব্যক্তি উৎকর্ণ হয়ে রইল, কিন্তু সুবিখ্যাত ডিটেকটিভের আচরণ সকলের মনে প্রথমেই বিস্ময় উদ্রেক করল। যখন মিস্টার বেকার আসামির কাঠগড়ার দিকে চাইলেন, তখন তার মুখ হঠাৎ ম্লান ও বিরক্তিতে পূর্ণ হয়ে উঠল। যা হোক, তিনি কাঠগড়ার ওপর দুই বাহু রেখে কি করে দস্যু মোহনকে রেঙ্গুন বন্দরে গ্রেপ্তার করেছিলেন তার বিশদ ইতিহাস একে একে বর্ণনা করলেন। কেমন করে তিনি কলকাতা থেকে মোহনের অনুসন্ধানে রেঙ্গুন গিয়েছিলেন, কেমন করে তিনি মোহনকে চিনতে পেরেছিলেন, পরে রেঙ্গুন থেকে তাকে পেয়ে বরাবর মাদ্রাজে উপস্থিত হয়েছিলেন, তাও বিবৃত করলেন। আদালত গৃহের জনতা মিস্টার বেকারের বর্ণনা রুদ্ধ নিঃশ্বাসে শুনতে লাগলো। তারা যেন অতিশয় বিস্ময়কর কোনো রূপকথা শুনছে। বিস্ময়, হতাশা, শ্রদ্ধা, উত্তেজনার ভাব ক্ষণে ক্ষণে জনতার মুখে চোখে পর্যায়ক্রমে প্রতিফলিত হচ্ছিল। অবশেষে মিস্টার বেকার মোহনের সঙ্গে তার জেলের আলাপ কাহিনী, যথা মোহনের গর্ব যে সে বিচারের দিনে আদালতে হাজির না হয়ে কুমার নিত্য বিক্রমের মণিমুক্ত প্রভৃতি মূল্যবান দ্রব্যসমূহ অপহরণের অদ্ভুত কাহিনী, পরিশেষে তার পকেট মেরে ঘড়ি নেওয়ার কৌতূহলোদ্দীপক ইতিহাস বিবৃত করলে জনতা হর্ষধ্বনি করে উঠল। বিচারক জনতাকে নীরব থাকার জন্য কড়া আদেশ দিলেন। মিস্টার বেকারকে দেখে অত্যন্ত অসুস্থ বোধ হচ্ছিল, কারণ তিনি সাক্ষ্য কাহিনী বিবৃত করার সময় বারবার ক্লান্ত হয়ে নীরব হচ্ছিলেন। বিচারক তা লক্ষ্য করে আদেশ দিলেন, আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তবে আপনি একটু বিশ্রাম গ্রহণ করুন, পরে আপনার বাকি সাক্ষ্য গ্রহণ করব। মিস্টার বেকার প্রতিবাদ করে বললেন, না না স্যার, শুধু সামান্য একটু। এই অবধি বলে তিনি সহসা থেমে গেলেন এবং তীক্ষ্ণ দৃষ্টিতে আসামির দিকে চেয়ে রইলেন। বহুক্ষণ পরে বললেন, স্যার, আসামিকে নিকটে গিয়ে দেখবার অনুমতি কি আপনি আমাকে দেবেন? নিশ্চয়ই কিছু গোলযোগ ঘটেছে এবং সেটা কি তা আমি পরিষ্কারভাবে দেখতে চাই। বিচারক অনুমতি দিলেন। মিস্টার বেকার আসামির কাঠগড়ার নিকটে গিয়ে এক দৃষ্টে আসামির দিকে বহুক্ষণ চেয়ে রইলেন। পরে সাক্ষীর কাঠগড়ায় ফিরে গম্ভীর স্বরে বিচারকের দিকে চেয়ে বললেন, আমি শপথ করে হুজুরের নিকট নিবেদন করছি, যে লোক আসামির কাঠগড়ায় আছে সে দস্যু মোহন নয়। সহসা আদালত কক্ষ মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে গেল। বিচারক উত্তেজিত কণ্ঠে বললেন, আপনি কি বলছেন? আপনার কথার অর্থ কি? আপনি কি পাগল হয়ে গেলেন? ডিটেকটিভ ইন্সপেক্টর শান্ত অথচ দৃঢ় স্বরে বললেন, ওই ব্যক্তির সঙ্গে মোহনের চেহারায় এতটা সাদৃশ্য আছে যে প্রথম দৃষ্টিতে ধরা সহজ নয়, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই উভয়ের মধ্যে পার্থক্য ধরা পড়ে। এর নাক, কান, মুখ, মাথার চুল, গায়ের রং আদৌ মোহনের মতো নয়। এর চোখের দিকে চেয়ে দেখুন, এমন মাতালের চোখ মোহনের যে হতেই পারে না তা আমার অপেক্ষা আর বেশি কে জানে স্যার। বিচারক অপ্রকৃতস্থ স্বরে বললেন, দাঁড়ান দাঁড়ান, অপেক্ষা করুন, আমাকে ভাবতে দিন। আপনার এসব কথার অর্থ কি? আমি আপনার এই কথার কৈফিয়ত শুনতে চাই। আপনি কি বলছেন এ লোকটা দস্যু মোহন নয়? তবে এ কে? মিস্টার বেকার হতাশ স্বরে বললেন, তা আমি জানি না স্যার। খুব সম্ভব যে মোহন এই লোকটাকে তার বদলে চালিয়ে দিয়েছে। মোহনের চেহারার সঙ্গে
এই লোকটার অদ্ভুত সাদৃশ্য অস্বীকার করা যায় না। খুব সম্ভবত এ একজন তার দুষ্কর্মের সহায়ক। অপ্রত্যাশিত ঘটনায় আদালত গৃহে উত্তেজনা দেখা গেল। আনন্দ, চিৎকার, হর্ষধ্বনি, উত্তেজিত কথোপকথনে আদালত সরগরম হয়ে উঠল। বিচারক পরীক্ষাকারী ম্যাজিস্ট্রেট মিস্টার গোপাল আচার্য লিঙ্গমকে, জেলের সুপারকে এবং ওয়ার্ডার দিগকে জরুরি তলব করে পাঠালেন এবং আদালতের বিচার কাজ সাময়িকভাবে স্থগিত রেখে দিলেন। বিচারকের জরুরি আহ্বানে সকলে এসে উপস্থিত হলেন। মিস্টার লিঙ্গম ও সুপার বন্দীকে অতি নিপুণভাবে পরীক্ষা করে উভয়ে এক বাক্যে বললেন, বন্দীর সঙ্গে মোহনের আশ্চর্য রকম সাদৃশ্য থাকলেও বন্দী মোহন নয়। বিচারক বিস্ময়ে স্তম্ভিত হয়ে রইলেন। পরে চিৎকার করে বললেন, তবে এ লোকটা কে? কোথা থেকে এলো? জেলের মধ্যে মোহনের স্থান দখলই বা করল কিভাবে? অবশেষে জেলের দুজন ওয়ার্ডার বন্দীকে পরীক্ষা করে আদালত কক্ষের সকলকে বিস্মিত করে বলল, আগে তো দস্যু মোহনই মনে হচ্ছে। কিন্তু তাদের মধ্যে একজন প্রায় সঙ্গে সঙ্গেই পুনরায় বলল, আমার মনে হয় এই বন্দী মোহন। বিচারক ক্রোধে ফেটে পড়ে বললেন, তোমার মনে হয়? এ কথার অর্থ কি? ওয়ার্ডার বলল, প্রায় 2 মাস আগে বন্দীকে ওপরের সেল থেকে নিচের সেলে এক রাত্রিতে বদলি করা হয়। প্রকৃতপক্ষে আমি বন্দীকে ভালো করে কখনো দেখিনি। গত 2 মাস কাল বন্দী দ্বারের দিকে পিছন ফিরে দেয়ালের দিকে মুখ করে শুয়ে শুয়ে সময় কাটিয়েছিল। বিচারক হতাশ স্বরে বললেন, কিন্তু এই 2 মাসের পূর্বে বন্দী কোথায় ছিল? তার আগে ওপরের 50 নম্বর সেলে ছিল, ওয়ার্ডার নিবেদন করলেন। জেলের সুপার বললেন, মোহন তার পলায়নের ইচ্ছে ঘোষণা করার পর আমরা সাবধান হবার জন্য তার সেল বদল করেছিলাম। বিচারক কঠিন মুখে বললেন, আপনি জেলের সুপার, সুতরাং আপনার কর্তব্য ছিল শেষের 2 মাস বন্দীর ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা। সুপার নতমুখে বললেন, বন্দি এমন শান্তভাবে ছিল যে আমার উপস্থিতির কোনো কারণই ঘটেনি। বিচারক বললেন, আর এই লোকটা কি সেই লোক নয় যাকে আপনার জিম্মায় রাখা হয়েছিল? অর্থাৎ এই লোকটাই কি দস্যু মোহন নয়? সুপার বললেন, না স্যার। তবে কে? বিচারক ফেটে পড়লেন। জেলের সুপার নতমুখে বললেন, তা জানি না হুজুর। বিচারক ক্ষণকাল নীরব থেকে বললেন, তাহলে এই দাঁড়ায় যে 2 মাস আগে এই লোকটাকে পরিবর্তন করে মোহন পালিয়েছে। কিন্তু তেমন ব্যাপার সম্ভব হলো কি প্রকারে আপনি বলতে পারেন? সুপার বিষণ্ণ মুখে বললেন, না, আমি পারি না হুজুর। বিচারক ক্ষুব্ধ ও হতাশ দৃষ্টিতে ক্ষণকাল জেলের কর্মচারীদের মুখের ওপর চেয়ে বন্দীকে বললেন, বন্দী, কবে থেকে তুমি জেলের মধ্যে রয়েছ? আমাদের কি বলতে পারো না? বিচারকের কণ্ঠে হতাশ স্বরের কোমল স্পর্শ বন্দীকে যেন সচেতন করে তুলল। তার তন্দ্রাচ্ছন্ন ভাবটা যেন ধীরে ধীরে কেটে গেল। কিছু সময় প্রাণপণ চেষ্টা করে বন্দী ভাঙা ভাঙা স্বরে প্রশ্নের পর প্রশ্নের উত্তরে যা বলল তা সংক্ষেপে এই, যে প্রায় 2 মাস পূর্বে 5 আইন ভঙ্গ করার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে কোয়ার্টারে নিয়ে যায়। তারপর তার 8 আনা জরিমানা করা হয়। সেই জরিমানা দিয়ে যখন পুলিশ অফিস থেকে চলে আসার জন্য উঠোনে পা দিয়েছে, তখন 2জন পুলিশ অফিসার কোথা থেকে ছুটে এসে হিড় হিড় করে টানতে টানতে তাকে জেলের ভ্যানে তুলে দেয় এবং জেলে এনে একটা ঘরে বন্ধ করে রাখে। সেই দিন থেকে সে ভালো খাবার খেতে পাচ্ছিল, ঘুমানোর অফুরন্ত সময় পাচ্ছিল। সুতরাং সে কারো কাছে তাকে কি জন্য বন্দি করে রাখা হয়েছিল জিজ্ঞেস করে নাই বা কোনো অভিযোগ করেনি। সে বেশ সুখেই ছিল সেখানে। এই অবধি বলে বন্দি পুনরায় ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে উঠল এবং জড়িত স্বরে ঢুলু ঢুলু চোখে বিচারকের দিকে চেয়ে বলল, আমি অনেকক্ষণ ঘুমোতে পারিনি। আজ যেন আমাকে তাড়াতাড়ি জেলে পাঠিয়ে দেওয়া হয়। আদালত গৃহের জনতা উচ্চ হাস্যধ্বনিতে ভেঙে পড়ল এবং বিচারক শুনানি অন্য দিনের জন্য স্থগিত রেখে আদালত কক্ষ বন্ধ করে দিলেন। জনতা দস্যু মোহনের জয়ধ্বনি করতে করতে
বের হয়ে পড়ল। দস্যুমোহনের প্রত্যাশিত পলায়ন কাহিনীতে সারা ভারতবর্ষে উচ্চ প্রশংসা কলরব উত্থিত হলো। সংবাদপত্র সমূহে এই অত্যাশ্চর্য কাহিনী অবলম্বন করে সত্য, অর্ধসত্য, রোমহর্ষক বিবরণ সমূহ প্রকাশিত হতে লাগলো। সব সময়, সব জায়গায়, সব লোকের মুখে দস্যুমোহনের অলৌকিক অপরূপ কাহিনী নানা শাখা প্রশাখায় পল্লবিত হয়ে বৃহৎ মহীরুহে পরিণত হলো। জনসাধারণ যখন দস্যুমোহনের বীরত্ব কাহিনীর স্বপ্নে মশগুল, তখন মাদ্রাজের জেল কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তৃপক্ষ তাদের সমস্ত শক্তি নিয়ে এই অভিনব ব্যাপারের সমাধানে ঝাঁপিয়ে পড়লেন। অনুসন্ধানে প্রকাশ পেল 2 মাস আগে নীলকমল দে নামে একটা লোককে পুলিশ কোর্টের 5 আইন ভঙ্গ করার জন্য 8 আনা জরিমানা করা হয়েছিল। লোকটা প্রথম দিনে জরিমানা না দিয়ে এক রাত্রি পুলিশ হাজতে বাস করে, কিন্তু পরের দিন অপরাহ্নে জরিমানা দেওয়ায় বেলা 2 ঘটিকার সময় তাকে ছেড়ে দেওয়া হয়। এই বিবরণী পুলিশ অফিসের রেকর্ড থেকে পাওয়া গেল। আরও প্রকাশ পেল যে ওই দিন বেলা 2টার সময় মোহনকে শেষবারের মতো পরীক্ষা করে জেল ভ্যানে করে পুলিশ অফিস থেকে আনা হয় এবং সেই অবধি সে নিচের সেলে স্থানান্তরিত হয়েছে। কিন্তু এ কি করে সম্ভব যে উক্ত দিনে পুলিশ অফিসে যে ওয়ার্ডাররা মোহনের সঙ্গে গিয়েছিল তারা নীলকমলের সঙ্গে মোহনের সাদৃশ্যের জন্য এই নির্ধারণ ভুল করেছে? তারা কি প্রতারিত হয়েছে? এটাও কি সম্ভব হতে পারে? ওয়ার্ডারগণ দীর্ঘ বৎসরের আনুগত্যে এরকম ভুল কখনো হতে পারে কি? এইসব চিন্তা করে কর্তৃপক্ষের মন আলোড়িত হয়ে উঠল। কর্তৃপক্ষ নানা পথে অনুসন্ধান করতে লাগলো। মোহনের ভীষণ শত্রু মিস্টার বেকার দিন রাত নানা সমস্যার ভেতর দিয়ে অগ্রসর হতে লাগলেন। তিনি হিন্দু পত্রিকার সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ করে একজন লোক যে তাকে একখানি কার্ড দিয়ে গিয়েছিল সেই কার্ডটি দেখতে চাইলেন। সম্পাদক মশাই মিস্টার বেকারকে সমাদরে অভ্যর্থনা করে বসিয়ে টেবিলের ড্রয়ার থেকে কার্ডখানি বের করে তার হাতে দিলেন। মিস্টার বেকার দেখলেন কার্ডে লেখা আছে, মোহন সর্বদা তার প্রতিজ্ঞা রক্ষা করে। মিস্টার বেকারের মুখে মৃদু হাসি ফুটে উঠল। তিনি অস্ফুট কণ্ঠে বললেন, আমি স্বীকার করছি, তা করে। সম্পাদক মহাশয় বললেন, কি কুক্ষণে আপনাদের পরামর্শে দস্যুমোহনের নামে এমন এক প্রবন্ধ লিখেছিলাম যে আমার দিনের আহার রাতের ঘুম 2 অন্তর্হিত হয়েছে। যে ব্যক্তি আপনাদের দুর্গ থেকে এমন অবহেলায় বেরিয়ে আসতে পারে, সে ব্যক্তি আমার মতো একজন নিরীহ লোককে যে হাসতে হাসতে খুন করতেও পারে, তাতেও আমার কোনো সন্দেহ নেই। মিস্টার বেকার বললেন, আপনি পুলিশ পাহারার বন্দোবস্ত করেছেন তো? সম্পাদকের মুখে করুণ হাসি ফুটে উঠল। তিনি বললেন, আপনার মুখে ব্যঙ্গ শোভা পায় না মিস্টার বেকার। যে সমস্ত পুলিশ ফোর্সকে তুচ্ছ করে প্রেসিডেন্সি জেল থেকে পূর্বে ঘোষণা করে বার হয়ে আসে, তার হাত থেকে আমাকে রক্ষা করার জন্য 2-4 জন পুলিশ পাহারার কি মূল্য আছে মিস্টার বেকার? তার চেয়ে মোহনের দয়ার ওপর নিজেকে ফেলে রাখা শতগুণে ভালো। আমি তাই করেছি। মিস্টার বেকারের মুখে সলজ্জ হাসি ফুটে উঠল। তিনি বললেন, সে ভালো। আমি যতদূর জানি, মোহনের নিকট যে বর্ষটা স্বীকার করে তার কোনো অনিষ্ট সে করে না, তা করতে সে ঘৃণা প্রকাশ করে। সম্পাদক মশাইয়ের মুখে আশার আলো ফুটে উঠল। তিনি বললেন, এমন একটা লোক যে কেন এমন একটা পথে গেল কে জানে। মিস্টার বেকারের উচ্চাঙ্গ আলোচনা শোনার মতো পর্যাপ্ত সময় ছিল না। তিনি সম্পাদকের নিকট থেকে বিদায় নিলেন এবং যাওয়ার সময় মোহন লিখিত কার্ডখানি নিয়ে গেলেন। পরে কার্ডে লিখিত হস্তাক্ষর পরীক্ষা করে জানা গেল তা মোহনের স্বহস্তে লিখিত অক্ষর। সুতরাং সমস্যায় আরও একটি জটিল গ্রন্থি লেগে গেল। সমস্যা সমাধানের পথে অগ্রসর হলো না। কমিশনারের ঘরে জেলের সুপার মিস্টার বেকার এবং ম্যাজিস্ট্রেট লিঙ্গম একদিন সমবেত হয়ে আলোচনা করছিলেন। কমিশনার বললেন, আমি বুঝতে পারছি না যে এটা মোহনের পূর্বে আয়োজিত কোনো প্ল্যান না আকস্মিক ঘটনার যোগাযোগ। আপনার কি ধারণা মিস্টার বেকার? মিস্টার বেকার বললেন, আমি যেমন ঘনিষ্ঠভাবে মোহনকে চিনি, তাতে অন্তত একটা লোক আকস্মিক দৈব কি অদৃষ্টের ওপর নির্ভর করে কোনো কাজ করে না, আর সে লোক হচ্ছে মিস্টার মোহন। আপনারা কুমার নিত্যবিক্রমের প্রাসাদে চুরির ঘটনা চিন্তা করুন। এমন কোনো দৈব নেই যা
কুমারের ভূগর্ভস্থ লৌহ কক্ষ হতে অমূল্য মূল্যের সম্পদ হরণ করবার সুযোগ দিতে পারত। বহু চিন্তা করে মোহন যে অভিনব আয়োজন করেছিল তা একমাত্র মোহনের পক্ষেই সম্ভব। তাছাড়া এক্ষেত্রেও যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখতে পাবেন কোনো দৈব বা আকস্মিকতার কোনো চিহ্ন কোনো স্থানে নেই। পুলিশ ম্যাজিস্ট্রেট মিস্টার লিঙ্গম বললেন, আপনি বুঝিয়ে দিন মিস্টার বেকার। মিস্টার বেকার বললেন, প্রথমত নীলকমলের কথা ধরুন। মোহনের নিজের মতো সাদৃশ্য আছে এমন একটা লোককে খুঁজে বার করতে তাকে, অর্থাৎ তার আদেশে তার সহচরদের যে ভীষণ বেগ পেতে হয়েছে তা আমরা সম্যক রূপে জ্ঞাত না হলেও অনুমান করতে পারি। তারপর প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে বিবেচনা করা হয়েছে। মোহন পূর্বাহ্নেই জানতে পেরেছিল নিশ্চয়। ম্যাজিস্ট্রেটের দিকে চেয়ে মিস্টার বেকার বলতে লাগলেন, হয়তো আপনি কোনো বিরক্তিকর মুহূর্তে এমন কথা মোহনের সাক্ষাতে আপনাদের নিম্ন পদস্থ কর্মচারীদের বলেছিলেন যে আগামী শনিবার দিন জেরা শেষ করে সোমবার রিপোর্ট দাখিল করবেন। হয়তো তা শুনে শুক্রবার দিন নীলকমলকে দিয়ে এমন একটা তুচ্ছ অপরাধ সংগঠন করায় যা দরুন সামান্য কিছু জরিমানা হতে পারে। মিস্টার বেকার একটু দম নিয়ে বলতে লাগলেন, এখানে লক্ষ্য করার বিষয় যে নীলকমলের 8 আনা জরিমানা হয়েছে। জরিমানা দেওয়ার অর্থ তার কাছে থাকা সত্ত্বেও সে শেষ পর্যন্ত হাজতবাস বেছে নেয় এবং পরদিন অপরাহ্নে জরিমানা প্রদান করে সে মুক্তি গ্রহণ করে। এইসব আলোচনাকালে আমি মোহনের তীক্ষ্ণ দূরদৃষ্টি দেখে মুগ্ধ হয়ে যাই। ওর কাজের ওইটুকুই বিশেষত্ব এই যে যদি ওর আয়োজন মতো কোনো কিছু একটা কেউ না করে তবে সব কিছু পণ্ড হয়ে যাবে, আর প্রত্যেকটি পার্ট প্রত্যেকে ঠিকভাবে অভিনয় করলে ঠিক ঘড়ির কাঁটায় কাঁটায় সফলতা নিয়ে আসবে। কমিশনারের মুখ দিয়ে সহসা বের হলো, এমন একটা লোক যদি সৎ পথে চলতো তাহলে জগতের অনেক উপকার হতো। এখন নীলকমলকে নিয়ে কি করা যায় বলুন মিস্টার বেকার। মিস্টার বেকার বললেন, নীলকমলের অতীত ইতিহাস যেটুকু পাওয়া গেছে তাতে আমরা শুধু জানতে পারি এটুকুই যে ও বাংলার বর্ধমান জেলার একটা গণ্ড গ্রামের মানুষ। অল্প বয়সে আত্মীয় স্বজন হারা হয়ে ভবঘুরে জীবন যাপন করে ভারতের নানা স্থানে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে ঘুরে বেরিয়েছে। গত 3 বছরের মধ্যে নীলকমল যে কোথায় ছিল, কি করে জীবিকা অর্জন করেছে কিছুই জানা যায়নি। মিস্টার লিঙ্গম বললেন, স্পষ্টই বোঝা যাচ্ছে সে মোহনের আশ্রয় পেয়েছিল। আর তা যদি সত্যি হয় তবে নীলকমল যে মোহনের একজন সহকারী তাতেও বিন্দু মাত্র সন্দেহ থাকে না। মিস্টার বেকার বললেন, তা আনুমানিক সত্য, কিন্তু অনুমানের উপর নির্ভর করে আমরা তাকে সাজাও দিতে পারি না বা অনির্দিষ্টকাল জেলের মধ্যে আটক করে রাখতে পারি না। পারি কি স্যার? কমিশনার চিন্তিত মুখে বললেন, না, পারি না। কিন্তু আমাদের সমস্যা অমীমাংসিতই রয়ে যাবে। অসম্ভব শক্তিশালী দস্যু মোহন এমন কোনো কিছু রেখে যায়নি যা অনুসরণ করে আমরা তার সন্ধান পেতে পারি। মিস্টার বেকারের মুখে মৃদু হাসি ফুটে উঠল। তিনি বললেন, মোহনের বিশেষত্ব ওইটুকুই স্যার, আর একমাত্র ওই কারণেই তাকে খুঁজে বার করার প্রচেষ্টা আমি ছেড়ে দিয়েছি। ম্যাজিস্ট্রেট লিঙ্গম সবিস্ময়ে বললেন, ছেড়ে দিয়েছেন? মিস্টার বেকার বললেন, তাছাড়া সময় বাঁচাবার পন্থা আমার জানা নেই। হিন্দুর সম্পাদককে দেওয়া কার্ডখানার তারিখ দেখে বোঝা যাচ্ছে যে মোহন মাত্র 4 দিন পূর্বেও এই শহরেই ছিল। একমাত্র ভগবানই বলতে পারেন এখনো সে এই মাদ্রাজ শহরে আছে কিনা। খুব সম্ভবত আছে,
কিন্তু কোথায় আছে, কি বেশে আছে তা অনুমান করা একেবারেই অসম্ভব। এমন হওয়াও এতটুকু বিচিত্র হবে না যদি পরে প্রকাশ পায় যে কমিশনার সাহেবের একজন চাপরাশির ছদ্মবেশে সে এই অফিসেই কয়েকদিন কাটিয়ে গেছে। শ্রোতা কয়টির মুখে উদ্বেগের ছায়াপাত হলো। জেল সুপার বললেন, মোহন যে জাদুকর তাতে কোনো সন্দেহ নেই। মিস্টার বেকার বললেন, গতবার যখন জেলে কুমার নিত্যবিক্রমের চুরির কেসের জন্য মোহনের সঙ্গে দেখা করি, সে গর্ব করে সেদিন ঘোষণা করে দিয়েছিল, আমি আগামী বুধবার আপনার সঙ্গে ব্রডওয়ে হোটেলে বসে আহার করব। যদিও আমি তার সেই দম্ভ বিশ্বাস করিনি, তবুও আমি নির্ধারিত দিনে যে ব্রডওয়ে হোটেলে গিয়েছিলাম তা স্বীকার করতে আমার লজ্জা নেই। আর এই দম্ভটুকু সে বিশেষ বিবেচনা করেই করেছিল, তা যে একান্ত অর্থহীন নয় আমি এখন বেশ পরিষ্কারই বুঝতে পারছি। কমিশনার বললেন, বুঝিয়ে বলুন মিস্টার বেকার। মিস্টার বেকার মৃদু হাস্যে বললেন, ওটা একটা ভীষণ চাল স্যার, কারণ আমি যখন দেখলুম মোহন বৃথা দম্ভ করছিল, তার প্রতিজ্ঞা রাখতে পারেনি, তখন আমার মনে স্বতই এই চিন্তা উদয় হয়েছিল যে মোহনের দ্বিতীয় দম্ভপূর্ণ ঘোষণা যে সে বিচারের সময় আদালতে উপস্থিত হবে না তাও একটা মিথ্যা দম্ভ। ফলে তার কথা আমি বিশেষ গুরুতরভাবে নিতে পারিনি। সত্য কথা বলতে কি, আমি তাকে উপেক্ষা করেছিলাম এবং আমি তার ভ্যানে পূর্বের মতো পুলিশ অফিসে প্রত্যহ যাতায়াত বন্ধ করার জন্য ডিটেকটিভের হাতে সে ভার অর্পণ করেছিলাম। মিস্টার বেকারের এই স্বীকারোক্তি কারো মনে তার সম্বন্ধে হীন ধারণা অঙ্কিত করল না। উপরন্তু দস্যু মোহনের অসম সাহসিক কার্যকলাপের চিন্তায় সকলের মন ভারাক্রান্ত হয়ে উঠল। পুলিশ কমিশনার বিষণ্ণ স্বরে বললেন, এখন আমাদের কর্তব্য কি? জনসাধারণ যে উন্মত্ত হয়ে উঠেছে, দস্যু তস্করের বিরুদ্ধে যে স্বাভাবিক ঘৃণা মানুষের মনে সঞ্জাত হয়, দস্যু মোহনের ক্ষেত্রে তার বিপরীত কার্য হয়েছে। এও এক বিষম বিপদ। মিস্টার বেকার বললেন, তার একমাত্র কারণ মোহন দরিদ্রের বন্ধু। যেখানে অভাব, শোক, দারিদ্র, সেখানেই দস্যু মোহনের মঙ্গল হস্তের আবির্ভাব দেখা যায়। মোহনের বিদ্রোহ ধনী সম্প্রদায়ের, রাজা মহারাজা সম্প্রদায়ের বিরুদ্ধে। এক কথায় সে অভিজাত সমাজের ভীষণ শত্রু। এমন একটা ঘটনাও আমাদের দৃষ্টিতে আসে না যে ক্ষেত্রে মোহন কোনো দরিদ্রের কোনো অনিষ্ট করেছে। অবিবাহিত অতি সুঠাম আকৃতি সম্পন্ন যুবক দেশের জনসাধারণের চিত্ত জয় করেছে এবং অন্যান্য কারণের মধ্যে এটাও একটা শ্রেষ্ঠ কারণ যে কেন আমরা মোহনের কোনো ঠিকানা পাই না। আমার সন্দেহ হয় যে অনেকেই তাকে বাড়িতে আশ্রয় দেয়, দিনের পর দিন তার সেবা করে নিজেকে কৃতার্থ ভাবে, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে। আর এইরূপ সন্দেহভাজন ব্যক্তি আমার নজরে এসেছে। কমিশনারের মন মোহনের প্রশংসায় তিক্ত হয়ে উঠল। তিনি ঘড়ির দিকে চেয়ে উঠে দাঁড়ালেন, বললেন, আজ সন্ধ্যের পর আপনি আমার সঙ্গে দেখা করবেন, তখন নীলকমলের সম্বন্ধে আমার আদেশ জানাবো। সভা ভঙ্গ হলো। সকলেই চিন্তিত মুখে বের হয়ে গেলেন। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ করে একটা মাস অতিবাহিত হয়ে গেল। তবু দস্যু মোহন সম্বন্ধে কিছুই অবগত হয়ে গেল না। তার দম্ভপূর্ণ ভবিষ্যৎবাণী আমি বিচারের সময় আদালতে উপস্থিত থাকব না, এটা সম্পূর্ণরূপে সত্য বলে প্রমাণিত হলো। নীলকমলকে নানা রকম জেরা করে, ভয় দেখিয়ে কোনো কিছু বের করা দূরে থাক, তার চক্ষু থেকে নিদ্রার আমেজ পর্যন্ত দূর হলো না। মানুষ যে এরকমভাবে আহার ও দু একটা কাজের সময় ব্যতীত সারাক্ষণ নিদ্রা যেতে পারে, এটাও কল্পনাতীত ঘটনা। তাকে সাজা দেবার মতো কোনো প্রমাণই যখন নেই, তখন তাকে আর কতদিন কেমনভাবে এমন করে আটক করে রাখা যায়? সুতরাং ম্যাজিস্ট্রেট একদিন তাকে মুক্তি দেওয়ার আদেশ দিলেন। মিস্টার বেকার ও তাঁর দুজন সহকারী পূর্ব থেকেই প্রস্তুত হয়েছিলেন। যে মুহূর্তে একদিন শীতের কুয়াশাচ্ছন্ন প্রভাতে নীলকমলকে জেল থেকে বের করে দেওয়া হলো,
তারা সেই মুহূর্তে তার পিছু নিল। মিস্টার বেকারের দৃঢ় বিশ্বাস হয়েছিল যে নীলকমল দস্যু মোহনের হাতের তাস, সুতরাং তার পিছু নিলে তারা দস্যু মোহনের আড্ডার খবর না জানতেও পারেন, কিন্তু মোহনের কোনো সহচরের সংবাদ পাওয়া এতটুকু বিচিত্র হবে না। তাঁরা মোহনের নিকট থেকে বা নীলকমলের মতো একটা নির্বোধ নিরেট লোকের কাছ থেকে কোনো কথা বের করতে না পারলেও তার অন্য সহচর বা সহচরদের নিকট থেকে তা পারবেন না, তা কে বলতে পারে। সুতরাং মিস্টার বেকার এই শেষ পন্থা গ্রহণ করলেন। মিস্টার বেকারের এই যুক্তি পুলিশ কমিশনার সর্বান্তঃকরণে গ্রহণ করেছিলেন এবং অন্য দুইজন বিখ্যাত ডিটেকটিভকে তাঁর সহিত পাঠিয়ে দিলেন। নীলকমল জেল থেকে ছাড়া পেয়ে ফটকের বাইরে এসে পা ঘষতে লাগলো। তার মুখের ভাব দেখে স্পষ্টই ধারণা হলো যে মুক্তি পেয়ে সে সুখী হয়নি। সে বারবার সতৃষ্ণ নয়নে জেলের ফটকের ভেতর দিয়ে দেখতে লাগলো। অবশেষে যখন বুঝল যে বন্ধ ফটক আর তার জন্য মুক্ত হবে না, তখন ধীরে ধীরে শহরের দিকে চলতে লাগলো। নীলকমলের চলনভঙ্গি দেখে ধারণা করা কিছুমাত্র কঠিন ছিল না যে সে কি করে সময় কাটাবে বা কি করবে, কোথায় যাবে, কোনো নিশ্চিন্ত ধারণা তার ছিল না। সে ধীরে ধীরে চলতে চলতে একটা চীনা বন্ধকি দোকানের নিকট এসে কয়েক মুহূর্ত ইতস্তত করল। পরে সোজা ভেতরে প্রবেশ করে গায়ের কোটটা খুলে কয়েক আনা পয়সার বিনিময়ে বন্ধক দিল এবং বাইরে এসে ধীরে ধীরে চলতে লাগলো। নীলকমল বহু পথ ঘুরে অবশেষে বাস স্ট্যান্ডের নিকট উপস্থিত হলো। একটা লোকারণ্য বাসে দৌড়িয়ে উঠতে গেলে কন্ডাক্টর বলল, এই অটো, এ গাড়িতে জায়গা নেই, পরের গাড়িতে এসো বলে চিৎকার করে উঠল ও বাস ছেড়ে দিল। সামনের একটা চায়ের দোকান। নীলকমল 2-1 মিনিট একটা বাস ইন্সপেক্টরের সঙ্গে কথা বলে চায়ের দোকানে ঢুকল। মিস্টার বেকার উক্ত বাস ইন্সপেক্টরের নিকট গিয়ে বিনা ভূমিকায় নিজের পরিচয় বস্তুটি দেখালেন এবং জিজ্ঞেস করলেন, ও লোকটা কি জিজ্ঞেস করলো? বাস ইন্সপেক্টর বলল, জর্জ টাউনের বাস ক মিনিট পরে ছাড়বে এবং 1 কাপ চা খাওয়ার সময় আছে কিনা তাই জানতে চাইল। ধন্যবাদ বলে মিস্টার বেকার তার সহকারী দুজনকে নিকটে আসতে আহ্বান করলেন এবং বললেন, শীঘ্র 2খানা ট্যাক্সি ভাড়া করো। আমার সঙ্গে তোমাদের মধ্যে একজন একটা ট্যাক্সিতে ওঠো, আর একজন অন্য ট্যাক্সিতে এর পিছু করতে হবে। পিছু ধাওয়া করতে হবে। এর পিছু ধাওয়া করতে হবে। যাও, শীঘ্রই বন্দোবস্ত করো। যথা আদেশে বন্দোবস্ত হলো, কিন্তু 10 মিনিট অতিবাহিত হয়ে গেল, তবু নীলকমল ফিরল না দেখে মিস্টার বেকার সন্দিহান হয়ে চায়ের দোকানে ঢুকলেন। দেখলেন নীলকমল নেই এবং দোকানের অন্যদিকেও একটা দরজা আছে। দেখে তিনি ক্রোধে বিস্ময়ে আত্মহারা হলেন এবং দ্রুত পদে অন্য দরজা দিয়ে বের হয়ে চারিদিকে চাইতে লাগলেন, কিন্তু নীলকমলকে দেখতে পেলেন না। তখন তার নিজের ওপর অত্যন্ত রাগ হলো। এমন সময় দেখলেন নীলকমল একটা দোতলা বাসের ওপর চড়ে উত্তর মুখে যাচ্ছে। মিস্টার বেকার ঊর্ধ্বশ্বাসে ছুটে ধাবমান বাসে লাফিয়ে উঠলেন এবং দ্বিতলে উঠে নীলকমলের পিছনের আসনে উপবেশন করলেন। তখন তার মনে হতে লাগলো 2 হাতে টেনে হতভাগার মাথা ছিঁড়ে ফেলেন। তিনি তার সহকারী দুজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। যা হোক, তিনি যে অবশেষে নীলকমলকে পেয়েছেন এতেই তিনি সন্তুষ্ট হয়ে নীরবে পশ্চাতে বসে রইলেন। বাস নানা স্থানে বেঁধে বেঁধে নানা আরোহীকে নামিয়ে নতুন আরোহীকে তুলে ছুটছিল। মিস্টার বেকার দেখলেন নীলকমল তার অভ্যাস মতো ঢুলছে। তার মস্তক নিদ্রার আমেজে বুকের ওপর ক্ষণে ক্ষণে নেমে পড়ছে। এমন একটা নির্বোধ নিরেট হতভাগ্য যে বুদ্ধির দৌড়ে তাকে প্রায় পরাভূত করতে সক্ষম হয়েছিল এবং সহকারী দুজন থেকে তাকে বিচ্ছিন্ন করতে সক্ষম হলো, এটা কি নীলকমলের বুদ্ধির খেল না আকস্মিক ঘটনা? মিস্টার বেকার ভাববার চেষ্টা করতে লাগলেন। নীলকমলের মুখবিবর অর্ধ উন্মুক্ত, তার মুখে বোকামির সকল চিহ্ন বিদ্যমান। এমন একটা লোক কি কখনো দস্যু মোহনের সহকারী হতে পারে? না, এটা কখনো সম্ভব হতে পারে না। তাছাড়া এই গোবেচারা লোকটা যে তাকে বুদ্ধির খেলায় পরাভূত করবে এটাও সম্পূর্ণ অবিশ্বাস্য ব্যাপার। স্রেফ দৈব নীলকমলের প্রতি প্রসন্ন হয়ে এই রকম পরিস্থিতি সম্ভব করেছে। রেলওয়ে স্টেশনের নিকট এসে নীলকমল বাস থেকে অবতরণ করল। বলা বাহুল্য মিস্টার বেকারও তার পিছু পিছু নামলেন, কিন্তু জর্জ টাউন যাবে বলে নীলকমল এখানে নামলো কেন? এই চিন্তায় মিস্টার বেকারের মন বিস্ময়ে পূর্ণ হয়ে উঠল।
যা হোক, তিনি অতি সাবধানে তার পিছু নিলেন। নীলকমল ধীরে ধীরে চলতে লাগলো। সে অবিরত এক রাস্তা থেকে অপর রাস্তায়, দক্ষিণ থেকে বামে এলোমেলোভাবে চলতে চলতে অগ্রসর হতে লাগলো। মাঝে মাঝে সে মুখ তুলে কাকে যেন অনুসন্ধান করতে লাগলো। তবে কি সে কাউকে প্রত্যাশা করছে? সফলতা নিকটবর্তী ভেবে মিস্টার বেকারের মন উৎফুল্ল হয়ে উঠল। তিনি দ্বিগুণ উৎসাহে নীলকমলকে অনুধাবন করতে লাগলেন। এমনি করে পথ চলে প্রায় 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। অবশেষে নীলকমল সমুদ্রের ধারে উপস্থিত হলো এবং শ্রান্ত ও ক্লান্ত কলেবরে একটা বেঞ্চির ওপর উপবেশন করল। মিস্টার বেকার নীলকমলের অদূরে একটা গাছের আড়ালে দণ্ডায়মান থেকে তাকে লক্ষ্য করতে লাগলেন। দেখতে দেখতে 1/2 ঘন্টা পেরিয়ে গেল। নীলকমল ওঠার নামমাত্র করল না। মিস্টার বেকার চারিদিকে চেয়ে দেখলেন, সে সময়ে সমুদ্রের ধার একেবারে জনমানব শূন্য। তিনি অধৈর্য হয়ে উঠলেন এবং নীলকমলের সঙ্গে আলাপ করার উদ্দেশ্যে তার পাশে গিয়ে বসলেন। মিস্টার বেকার তার হাতে ছড়ি দিয়ে বালির ওপর দাগ কাটতে কাটতে সমুদ্রের দিকে চেয়ে বললেন, চমৎকার দৃশ্য। নীলকমল কোনো উত্তর দিল না, নীরবে রইল। সহসা নীলকমল উচ্চ হাস্যরোগে ফেটে পড়তে লাগলো। শিশুরা যেমন অকারণে লুকিয়ে পড়ে, সেইরকম অফুরন্ত হাস্যধারা আকাশ বাতাস সমুদ্রের কল্লোলের ভেতর আছাড় খেয়ে পড়তে লাগলো। যেন সে হাস্য প্রবাহ কখনো থামবে না। অন্তহীন হাস্যধারা অবিরাম উচ্চ কল্লোলে প্রবাহিত হতে লাগলো। মিস্টার বেকার চকিত হয়ে উঠলেন। তার কর্ণে এই হাস্যধারা অপরিচিত নহে। তীব্র উত্তেজনায় তার মাথার চুল খাড়া হয়ে উঠল। তিনি 2 হাতের সমস্ত শক্তি দিয়ে নীলকমলের শার্ট চেপে ধরে তার মুখের দিকে এক দৃষ্টি চেয়ে রইলেন। তিনি আদালতে যেমনভাবে তাকে পরীক্ষা করেছিলেন তার অপেক্ষা আরও ভালো করে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখতে লাগলেন। সহসা তিনি বিস্ময়ে হতবাক হলেন। তিনি দেখলেন, তিনি যাকে দেখছেন সে নীলকমল নয়, আদালতে দৃষ্ট সেই নির্বোধ নিরেট লোকটা নয়। তিনি দেখছেন দস্যু মোহনকে। তিনি সবিস্ময়ে দেখলেন, যে চোখ কোটরাগত বলে পূর্বে বোধ হয়েছিল এখন আর তা নেই। দস্যু মোহনের হাস্যময় উজ্জ্বল চোখ দুটি চেয়ে রয়েছে। যে মুখের চামড়া লাল ও বিবর্ণ বোধ হয়েছিল সেই মুখ অত্যাশ্চর্য জাদু মহিমায় পরিবর্তিত হয়ে দস্যু মোহনের যৌবন সুলভ কান্তি ভরা সুন্দর মুখ প্রকাশিত হয়েছে। মুখে এতটুকু পার্থক্য নেই। তিনি সহসা ক্রোধে জ্বলে উঠে চিৎকার করে উঠলেন, দস্যু মোহন, দস্যু মোহন! মিস্টার বেকার সুতীব্র ক্রোধে ফেটে পড়ে মোহনের উপর লাফিয়ে পড়ে তার গলা চেপে ধরলেন। তার বয়স 50 বছর হলেও শক্তি সামর্থ্যে তিনি দস্যু মোহনের অপেক্ষা 10 গুণ বেশি শক্তিমান। তিনি চকিতে ভাবলেন, দস্যু মোহনকে গ্রেপ্তার করতে পারলে তিনি কীরকম অসামান্য সুযশে আমোদিত হবেন। কিন্তু তাদের ধস্তাধস্তি শীঘ্রই শেষ হয়ে গেল। দস্যু মোহন মিস্টার বেকারের এই সবেগ আক্রমণে এতটুকু বিচলিত না হয়ে স্থিরভাবে বসে রইল। সহসা মিস্টার বেকার একটা তীব্র আর্তনাদ করে উঠলেন। তার দক্ষিণ হাত অবশ হয়ে ঝুলতে লাগলো। আপনি যদি কলকাতায় আমার কাছে জিজুৎসু শেখার সুযোগ পেতেন তাহলে আপনি জানতেন আমার এই অসামান্য কৌশলকে জাপানি ভাষায় কি বলে। জাপানিরা এই কৌশলকে বলে উদিসি ঘি। 1 মুহূর্ত বেশি যদি আমি এই কৌশলকে আপনার হাতের উপর চালাতাম তাহলে এতক্ষণে আপনার হাতটা ভেঙে যেত মিস্টার বেকার, এবং তাহলেই আপনার উপযুক্ত শাস্তি হতো। কি আশ্চর্য! আপনার মতো একজন পুরাতন বন্ধু যাকে আমি ভক্তি করি, সম্মান দিই, যার সম্মুখে আমি নিজের ছদ্মবেশ খুলতে সাহস পাই, তার এমন ব্যবহার সত্যি বিস্ময়, সত্যিই খুব দুঃখের বিষয় মিস্টার বেকার। মোহন সহসা বিস্মিত কণ্ঠে বললেন, হে কি ব্যাপার বন্ধু বেকার? মিস্টার বেকার নীরবে বসেছিলেন। তার সারা মন আলোড়িত করে এই চিন্তা উদিত হচ্ছিল যে তার সাক্ষী দস্যু মোহন এমনভাবে মুক্তি পেয়েছে। একমাত্র তাঁরই ভুলের সুযোগে তাকেই প্রতারিত করে মোহন কৃতকার্য হয়েছে। এই পলায়নের কাহিনী তার সকল সুনাম নষ্ট করবে। হয়তো তাঁর এতদিনের চাকরিও তাকে হারাতে হবে। মিস্টার বেকারের 2 চোখ উথলিয়ে অশ্রুধারা গাল বেয়ে ঝরে পড়তে লাগলো। মিস্টার বেকারের দিকে ক্ষণকাল চেয়ে থেকে মোহন বলল, মাই গড, আপনি যদি এই ব্যাপারকে এমন দৃষ্টিতে দেখবেন বুঝতে পারতাম।
তাহলে আমি আপনার সঙ্গে কথাই বলতাম না। তাছাড়া নীলকমলকে সাজা দেবার কোনো সঙ্গত কারণই তো আপনাদের ছিল না মিস্টার বেকার। তাহলে আদালতে তুমি নীলকমল আর এখানে তুমি মোহন, দুজনেই একই লোক? মিস্টার বেকার জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি আর কেউ নয়। সেখানেও আমি, এখানেও আমি। মোহন মৃদু হেসে বলল। মিস্টার বেকার সবিস্ময়ে বললেন, তাও কি সম্ভব? মোহন তাচ্ছিল্য স্বরে বলল, সেজন্য কারুর জাদুকর হবার প্রয়োজন নেই। সুপণ্ডিত বিচারক কি বলেছিলেন শোনেননি? যে কোনো লোক যদি বছর 10-12 ধরে নানান বিদ্যায় সুশিক্ষিত হতে পারে, তবে তার পক্ষে কোনো কিছু সাধন করা এতটুকু অসাধ্য ব্যাপার নয়। কিন্তু তোমার ওই চোখ, তোমার মুখ? সবিস্ময়ে মিস্টার বেকার জিজ্ঞেস করলেন। আপনি কেন ভুলে যাচ্ছেন যে 2 বছর আমি বৈজ্ঞানিক স্যার ভোজেল ল্যাবরেটরিতে শিক্ষানবিশি করেছিলাম? সে শুধু ছেলে খেলার জন্য নয়। যে লোক একদিন জগৎ বিখ্যাত নাম অর্জন করবে, তার পক্ষে নিজের চেহারা একটু বদল করা কিছুমাত্র আশ্চর্যের বিষয় নয় মিস্টার বেকার। আমাদের ভারতবর্ষে এমন সব গাছগাছরা আছে, আমাদের শ্রেষ্ঠ আয়ুর্বেদিক গ্রন্থ বেদের এক অংশে যেসব অত্যাশ্চর্য, অব্যর্থ, সুপরীক্ষিত নির্দেশ আছে, তা যদি আপনি জানতেন, তাহলে আমার মুখের ও চোখের পরিবর্তন করা কত সহজ তা ভেবেই শুধু আশ্চর্য হতেন, আমাকে দেখে হতেন না। গত 2 মাস ধরে নির্জন ছেলেবদ্ধ থেকে আমি ধীরে ধীরে নিজেকে রূপান্তরিত করেছিলাম। আমার এই পরিবর্তনের গতি এত ধীরে ধীরে হয়েছিল যে ওয়ার্ডারগণের নজরে পড়েনি। এবার বুঝেছেন মিস্টার বেকার? মিস্টার বেকারের সন্দেহ গেল না। তিনি জিজ্ঞেস করলেন, কিন্তু নীলকমলদের কাহিনী? ও নীলকমল দে, সত্যিই একজন নীলকমল আছে। সে অত্যন্ত দরিদ্র, ভিক্ষাবৃত্তি তার জীবন ধারণের একমাত্র পেশা। বছর 3 আগে, অর্থাৎ আমার আবির্ভাবের পূর্বক্ষণে, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তার চেহারা আমার চেহারার সঙ্গে এমন সাদৃশ্য আছে যে পাছে আমি বারবার গ্রেপ্তার হই, অর্থাৎ ভ্রমবশত তাকেই আপনারা গ্রেপ্তার করেন এবং শাস্তি দেন, এই ভয়ে তাকে আমি এমন এক নিরাপদ আশ্রয়ে রাখতে বাধ্য হই যে সেখান থেকে সে আর কারুর নজরেই আসবে না, এবং আমি ধীরে ধীরে আমাদের মধ্যের সাদৃশ্যটুকু আমার দেহ থেকে লোপ করি। সেই নীলকমলকে আমার বন্ধুরা যোগাযোগ করে আপনাদের 5 আইন ভঙ্গ করায় ও কৌশলে 1 রাত্রি হাজত বাস করায়, এবং হিসেব করে তাকে হাজত থেকে এমন সময়ে মুক্ত করে যে সময়ে আমিও পুলিশ অফিস থেকে বের হয়ে জেলের গাড়িতে উঠি। এসবের প্রয়োজন হয় এই জন্য যে চরম প্রয়োজনের সময় আপনাদের এমন একটা বিশ্বাস জন্মানো যাতে আপনারা ভাবতে বাধ্য হন হয়তো সেই সময়েই আমি পলায়ন করতে সক্ষম হয়েছি। আর হয়েছিল ঠিক তাই না মিস্টার বেকার? মিস্টার বেকার ঘাড় নেড়ে বললেন, ঠিক তাই। মোহন বলতে লাগলো, নীলকমলকে এই প্ল্যানের মধ্যে আনা সবচেয়ে বড় প্রয়োজন হয়েছিল। যদি তা না হতো, আমি কে আপনারা জানতে চাইতেন, তাহলেই আমার সব মতলব ফাঁস হয়ে যেত। আপনারা অনুসন্ধানের মুখে দেখতে পেলেন এক নীলকমল ভিখারি, সে ঠিক ওই সময়ই পুলিশ হাজত থেকে বার হয়েছিল, আর আমিও নিজেকে নীলকমল বলে পরিচয় দিলুম। সুতরাং এই বদল কার্য সুচারুরূপে সুসম্পন্ন হলো। কেমন, তাই না মিস্টার বেকার? মিস্টার বেকার মাথা দুলিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমার কথাই ঠিক। মোহন দৃপ্ত মুখে বলল, আগের কথা মনে করুন। আমি যখন দম্ভ করে ঘোষণা করলাম যে বিচারের সময় আদালতে হাজির হব না, তখন আপনারা ব্যতীত ভারতের সমস্ত নরনারী বিশ্বাস করেছিল আমি নিশ্চয়ই পলায়ন করব। কিন্তু আপনারা ভাবলেন আমি বৃথা দম্ভ প্রকাশ করছি। আপনারা আরো ভাবলেন কুমার নিত্য বিক্রমের কেসে সফল হয়েছি বলে আমি শক্তি গর্বে আত্মহারা হয়ে পড়েছি। কিন্তু আপনারা একবারও চিন্তা করলেন না যে দস্যু মোহন এমন মিথ্যা অহংকার করে না। যখন সে বলে সে পালাবে, তখন নিশ্চয়ই কোনো কারণ আছে, এমন কোনো সুযোগ আছে যার বলেই সে এমন প্রকাশ্য দম্ভ করে। আপনারা কি ভাবলেন না ভাবলেন
আমার কিছুই এসে গেল না, কিন্তু ভারতের নরনারীর দৃঢ় বিশ্বাস জন্মালো যে আমি পলায়ন করব। একেই বলে বিশ্বাসের শক্তি, দ্বিধাহীন, সন্দেহহীন, নির্মল বিশ্বাস। মোহন পলায়ন করবে, সে বিচারের সময় হাজির হবে না, এই বিশ্বাস সকলের মনে অঙ্কিত হয়ে গেল। আর সেই সঙ্গে আপনার মনও দ্বিধা জড়িত হয়ে উঠল। তারপর আপনি যখন আদালতে আমাকে পরীক্ষা করে বললেন যে আমি দস্যু মোহন নই, আমি অন্য লোক, তখন আদালত, গৃহের সমস্ত জনতা এক মনে বিশ্বাস করলো যে আমি মোহন নই, আমি মোহন হতে পারি না, মোহন পালিয়েছে, আমি অন্য ব্যক্তি। কিন্তু একটা লোকও যদি বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ করত, একটা লোকও যদি একবার বলতো এই লোকটাই সত্যি সত্যি দস্যু মোহন, তখন আমার কাছে এমন দ্বিধা জড়িত মন নিয়ে এসে যদি আমার দিকে চেয়ে দেখতো, তাহলেই আমার সব চালাকি পণ্ড হয়ে যেত। আমি কিছুতেই দস্যু মোহন হতে পারি না, দস্যু মোহন পালিয়েছে, নিশ্চয়ই পালিয়েছে, না পালিয়ে পারে না। সুতরাং সকলের দৃষ্টি ও মনের অটল বিশ্বাস প্রতারিত হতে এতটুকু দ্বিধা করল না। সঙ্গে সঙ্গে আপনিও প্রতারিত হলেন। মোহন সহসা মিস্টার বেকারের একটা হাত চেপে বললেন, এখন স্বীকার করুন বন্ধু, আপনি সেদিন ঠিক সময়ে ব্রডওয়ে হোটেলে আমার জন্য অপেক্ষা করেছিলেন কিনা? মিস্টার বেকার মোহনের প্রশ্ন এড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার বন্ধুদের জেলের গাড়িতে দাঁড় কেটে রাখার বিষয়ে তুমি কি বলতে চাও? মোহন হেসে বলল, স্রেফ ধাপ্পা আর ভাঁওতা ছাড়া কিছুই নয়। তারা জেলের পুরাতন গাড়িখানার বিনিময়ে অন্য একখানি সেই রকম গাড়িতে দাঁড় কেটে রেখে একটা পরীক্ষা করতে চেয়েছিল। আমি বুঝেছিলাম যে এমন একটা বিপদসংকুল প্ল্যান এক দৈবভিন্ন কোনো অবস্থাতেই সফল হতে পারে না, অথচ জনসাধারণের মধ্যে একটা আগ্রহ জাগিয়ে রাখার জন্য ইচ্ছা না থাকলেও একবার চেষ্টা করেছিলাম। তার ফলে আমার সত্যিকার প্ল্যান আশাতীত সাফল্য লাভ করেছে। মিস্টার বেকার বললেন, সিগারের মধ্যে পত্র আমাদের ধাঁধা লাগাবার জন্য ইচ্ছা করে রেখেছিলে? মোহন হাসতে হাসতে বলল, আর ছুরির মধ্যে আমার জবাবও। আর চিঠিগুলো? মিস্টার বেকার প্রশ্ন করলেন। হ্যাঁ, আমি লিখেছিলাম, মোহন বলল। আর ওই নারী যে তোমাকে পত্র লিখত, সে কে? আমি আমি সবই আমি। আমি ইচ্ছা করলে যে কোনো রকম হস্তাক্ষর লিখতে পারি। হাসতে হাসতে মোহন বলল। মিস্টার বেকার এক মুহূর্ত চিন্তা করে বললেন, বেশ, সবই যেন তুমি করেছো, কিন্তু যখন নীলকমলের দেহের মাপ নেওয়া হলো, তখন তোমার মাপের সঙ্গে মিলল না কেন? হাসতে হাসতে মোহন বলল, মোহনের দেহের সঠিক মাপ কারোর কাছেই নেই। মিস্টার বেকার বললেন, রাবিশ, বাজে বকো না মোহন। মোহন বলল, অন্তত সঠিক মাপ নেই। আর এই বিষয়ে অর্থাৎ দেহতত্ত্ব নিয়ে আমি বহুদিন আলোচনা করেছিলাম। তা কি এমন বৃথা যাবে মিস্টার বেকার? অবশ্য আমি স্বীকার করছি, কানের মাপ, নাকের মাপ এবং মাথার মাপের তারতম্য আদৌ হয় না। কিন্তু কি জানেন? মিস্টার বেকার বললেন, বলো। গতবার যখন আমি আপনার সঙ্গে রেঙ্গুন থেকে চলে আসি, তখন সেখানকার পুলিশ অফিসের একজন কেরানিকে মোটা রকম বকশিস দিয়ে রেকর্ডে আমার মাপের গোলমাল করে রাখি। আর এই নিয়েই আপনারা আমার রেকর্ড তৈরি করেছেন। সুতরাং বুঝতেই পারছেন নীলকমলের মাপের সঙ্গে আমার মাপ কেন মেলেনি। মিস্টার বেকার ক্ষণকাল নীরব থেকে বললেন, বেশ, এখন তুমি কি করবে? মোহন বলল, এখন আমি বিশ্রাম গ্রহণ করব। আমাকে এখন কিছুদিন কোনো স্বাস্থ্যকর স্থানে আমার স্বাস্থ্য উদ্ধার করতে হবে। তাছাড়া আমি নানা মানুষের রূপ ধারণ করে নিজে যে কি তা প্রায় ভুলে গেছি। তার ফলে এই হয়েছে যে আমি এখন আমাকেই অনেক সময় হারিয়ে ফেলি। তারপর আপনার মনে আছে কি মিস্টার বেকার, মিস সোমের কথা? এতদিন জেলে থেকেও আমি তাকে ভুলতে পারিনি। সত্য বলতে কি, রমাকে ভোলা দূরে থাকুক, সে আমার মনে আরো জোর করে চেপে বসেছে। এমন হবে জানলে বহুদিন পূর্বেই আমি জেল থেকে চলে আসতাম। মিথ্যে সময় অপব্যয় করতাম না।
মোহনের স্বরে হতাশা সুর ফুটে উঠল। মিস্টার বেকার বললেন, তাহলে এখন প্রিয়তমার সন্দর্শনে যাত্রা করবে, কি বলো মোহন? মোহন হেসে বলল, আপনার কথাই সত্য হোক মিস্টার বেকার, আমি যেন রমাকে প্রিয়তমা বলেই ভাবতে সক্ষম হই। সহসা মোহন বেঞ্চির সামনে পায়চারি করে ঘুরতে লাগলো। তার মুখে এক অভিনব আলো ফুটে উঠল। এক সময়ে সে মিস্টার বেকারের সামনে দাঁড়িয়ে বলল, আশা করি আমাদের মধ্যে সব কথা বলা শেষ হয়ে গেছে মিস্টার বেকার। না। মিস্টার বেকার বললেন, আমি জানতে চাই তুমি তোমার পলায়নের সত্য কাহিনী কাগজে প্রকাশ করবে কিনা, আর আমি যে ভুল করেছি তাও লিখবে কিনা। মোহন মৃদু হাস্যে বলল, না না না, জগতের আর তৃতীয় ব্যক্তি আমাদের এসব বিষয়ের একটি বর্ণও জানতে পারবে না। আপনি নিশ্চিন্ত হন মিস্টার বেকার। তাছাড়া মোহনের এইসব গুপ্ত তথ্য সেই জনসাধারণকে জানিয়ে নিজেকে হালকা করবে, এমন বিশ্বাস আপনার হলো কি করে? না বন্ধু না, আপনার কোনো চিন্তা নেই। আজ আমাকে একটা নিমন্ত্রণ রক্ষা করতে হবে, আর আমি দেরি করতে পারছি না বন্ধু। বিদায় বিদায়। মোহন ও মিস্টার বেকার উভয়ে সহর্ষে করমর্দন করলেন। মিস্টার বেকার জিজ্ঞেস করলেন, কোথায় নিমন্ত্রণ মোহন? আমি ভেবেছিলাম তুমি বিশ্রাম করবার জন্য উতলা হয়েছ। তবে? মোহন হেসে বলল, হায়, সামাজিক লোক হলে দায়িত্ব এড়িয়ে চলা যায় না। আমার বিশ্রামের দিন আগামীকাল থেকে শুরু হবে। মিস্টার বেকার বললেন, কোথায় নিমন্ত্রণ মোহন? লাট সাহেবের বাগান বাড়িতে, বলে মোহন ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে গেল। এতক্ষণ শুনছিলেন কারাগারে মোহন তৃতীয় তথা শেষ পর্ব। গল্পটি কেমন লাগলো তা আমাদের লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। এই ধরনের গল্প শুনতে চাইলে তাও আমাদের জানাবেন, আমরা পরবর্তী কোনো পর্বে সেই গল্পটি পড়ে শোনাবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।